মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউটের টেকনোলজি সেলের তরফ থেকে যে কোডিং ক্লাসের আয়োজন করা হয়েছে, আজকে তার থার্ড ডে। এই কোডিংটা কি? কোডিং প্রোগ্রামিং, যেটা আমাদের মানে কম্পিউটার করতে গেলে আগামী দিনে প্রত্যেকেরই লাগবে, এখনই লাগে এবং আগামী দিনে প্রত্যেকেরই লাগবে। তো আমরা সেটা আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর সৈকত মৈত্র স্যারের পরামর্শে টেকনোলজি সেলের প্রধান প্রীতিময় সান্যাল, প্রীতিময়দা এই কোডিংটা প্রত্যেককে শেখাচ্ছেন। এবং আপনারা জানেন এর আগে আমরা বলেছি যে আমরা প্রত্যেক দিনের আলাদা আলাদা সার্টিফিকেট প্রোভাইড করব, বাট আমরা একটা কিন্তু এক্সাম নেব, যেটা হচ্ছে যে কোয়ালিফাইং সার্টিফিকেট। পার্টিসিপেন্ট সার্টিফিকেট আর কোয়ালিফাইং সার্টিফিকেট দুটোর মধ্যে পার্থক্য নিশ্চয়ই যারা স্টুডেন্টরা আছো বুঝতে পারছো, যে তোমরা অ্যাটেন্ড করছো এটার সার্টিফিকেটটা অন্য, কিন্তু তোমরা এই যে কোডিং ক্লাস করালো ম্যাকাউটের টেকনোলজি সেল, এইটা তোমরা কোয়ালিফাই করলে তার জন্য কোয়ালিফাইড সার্টিফিকেট আলাদা, সেটা আফটার দ্য এক্সামিনেশন, সেটা প্রীতিময়দা আগের দিন বলেছে, পারলে আজকে আবার বলে দেবে। তো তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে শোনো, এবং এটা আমাদের যেটা ট্যাগলাইন যে কোডিং ফর এভরিওয়ান, তো এটা আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে উইল প্রোভাইড দ্য কোয়ালিফাইড সার্টিফিকেট আফটার দ্য এক্সামিনেশন। সো প্লিজ অ্যাটেন্ড দ্য অল ক্লাস and be careful, listen careful, and if you have any question you can clarify, you can ask everything regarding the coding and the programming, because we'll provide a qualifying certificate. It will be very important. সো এটা আজকের ক্লাস শুরু হচ্ছে। তো প্রীতিময়দাকে আমি অনুরোধ করব যে তোমার আজকের ক্লাসটা যে শুরু করো। এক মিনিট, হ্যাঁ থ্যাংক ইউ শুভ। আমি একটা চ্যাটের অ্যানসারটা দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এক মিনিট মানে শুরুটা করে দিই। আচ্ছা, ধন্যবাদ সুপ্রিয়। আমরা আজকে তৃতীয় দিন, মানে ঠিক মতন বলতে গেলে এটা চতুর্থ দিন, কিন্তু প্রোগ্রামিং শেখানোর এটা তৃতীয় নম্বর ক্লাস। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পার্ট, ডেটা টাইপ। তার আগে কতগুলো জিনিস আমি একটু বলে নিই। প্রথম কথা হচ্ছে যে স্টুডেন্টের থেকে আমি খুব ভালো ফিডব্যাক পাচ্ছি। স্টুডেন্ট আমাকে কোশ্চেন করছে, এবং ভিউয়ার সংখ্যা ক্রমশ বাড়ছে, এবং আমি বলি যে একটা কন্টিনিউটি রাখবেন বা রাখবে তোমরা। সেটা হচ্ছে আগের ক্লাসগুলো তোমরা সবাই পাবে আমাদের ভিটিভি, অর্থাৎ আমি প্রোগ্রামের শেষে আবার টাইপ করে দেবো ভিটিভি বলে, যে আমাদের যে ইন্টারনেট টিভিটা রয়েছে, সেই ইন্টারনেট টিভির আর্কাইভে কিন্তু আমাদের প্রতিদিনের এই কোডিং ক্লাসগুলো, আগের ক্লাসগুলো তোমরা ওখানে দেখতে পাবে। দরকার হলে এই কন্টিনিউটা ক্লাস 1, 2, 3, 4 এইভাবে নাম্বারিং করে আছে, তোমরা সেটা কিন্তু আর্কাইভে গিয়ে দেখতে পাবে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট টেকনোলজি ওই পার্টটায়। স্যার আগের দিন বলেছিলেন যে আমাদের যেভাবে ইংলিশ এবং বাংলা দুটোভাবেই হবে, বাংলাটাকে আমরা মেনলি এমফেসিস করছি, কিন্তু তার সাথে সাথে ইংলিশও আমরা বলে দেবো। তা আমরা স্যার চলে এসছেন। এবার আমরা গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। গুড ইভিনিং। চলছে তো ভালো প্রোগ্রাম, চালিয়ে যাও। এইবার হচ্ছে আমরা যেরকম ভাবে হচ্ছে বাংলা এবং ইংলিশ এই দুটো ভাষাতেই আমরা আজকে ক্লাসটাও করাবো। এবং আজকের ক্লাসটা একটু অন্যরকম হবে, যেহেতু একটা বড় সংখ্যক স্টুডেন্ট এই ক্লাসে ইনভলভ হচ্ছে, ভবিষ্যতে আরও হবে, সুতরাং আমাদের একটা দায়িত্ব থাকে যে স্ক্রিনের উল্টো দিকে তোমরা কিরমভাবে শিখছো বা কতটা শিখছো বা কতটা বুঝতে পারলে। সবসময় তো আর কোশ্চেন করা বা সম্ভব নয়, তাহলে আমরা একটা ইভ্যালুয়েশনের একটা ব্যাপার আমরা রেখেছি, আমি সেটা একটু করে এক্সপ্লেন করছি। আর তার সাথে সাথে আজকে আমরা যে ভাগগুলো করেছি, তোমাদের অনেকেই প্রোগ্রাম এখনই রান করাচ্ছ, ভেরি গুড, এই অ্যাপ্রোচটা খুব ভালো, প্রোগ্রাম রান করাবে। ছোট ছোট সমস্যা হবে, সমস্যা যখন হবে তখনই শিখতে পারবে। এবং আমরাও যখন প্রথম সি প্রোগ্রামিং করেছি, আমরাও প্রচুর এরর পেয়েছিলাম, সেই এররগুলো ক্ল্যারিফাই করার চেষ্টা করবে, সেই এররগুলো বোঝার চেষ্টা করবে। সি যেহেতু খুব ক্লোজলি রিলেটেড উইথ মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজের কাছে ক্লোজলি রিলেটেড, নট মেশিন লেভেল, লো লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে ক্লোজলি রিলেটেড, সুতরাং ও একটা সেমিকলন বা একটা ক্যারেক্টারের জন্য অনেকগুলো এরর দেখাবে, এটাই নিয়ম। সেই এররগুলো বোঝা, এখন এররগুলো খুব ছোট ছোট এরর পাবে, কিন্তু ফিউচারে যখন বড় প্রোগ্রাম করবে তখন এররগুলো কিন্তু সংখ্যায় বেড়ে যাবে, ভয় পাবে না, যত এরর হবে তত বেশি শিখতে পারবে, এটাই সি এর সবচেয়ে বড় মজা। তা আমি প্রথমে ক্লাসটা শুরু করার আগে আমি আমার প্রেজেন্টেশনটা একটু শেয়ার করে নিচ্ছি।
প্রেজেন্টেশনটা আমি শেয়ার করি। প্রেম, ইজ ইট ভিজিবল? আচ্ছা, সুপ্রিয় দেখা যাচ্ছে তো? Yes, sir. Yes, sir. It is visible. ওকে 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 থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমাদের সাবজেক্টটা হচ্ছে কোডিং ফর এভরিওয়ান, লার্ন হাউ টু কোড। আজকে আমাদের 3য় নম্বর ক্লাস, এবং আজকে আমরা যে বিষয়গুলোর উপর নজর দেব, প্রথম বিষয়টি হচ্ছে আমাদের বলে দিই rlab-টা যেমন rlab.makout.wb.net, এইটা যেমন আমাদের তোমরা অনেকেই টাইপ করতে গিয়ে একটু প্রবলেম করছো, সেখানে https-টা দেবে সিকিউর, https://rlab.makout.wb.net এইটা দেবে। এবং আমাদের আগের যে প্রোগ্রামগুলো সেই আর্কাইভটা হচ্ছে ভিটিভি, https আমি পরে লিখে দিচ্ছি, https://vtv.makout.wb.net। আজকে আমরা কি কি বিষয় আলোচনা করব? মেনলি 4টে টপিক। টপিক 1, ইন্ট্রোডিউসিং দ্য অনলাইন ইভ্যালুয়েশন সিস্টেম। আমরা এটা করছি, এটা আমরা চেষ্টা করছি যে অনলাইন প্ল্যাটফর্মে যে কতগুলো লিমিটেশন আছে, মানে অনলাইন প্ল্যাটফর্ম তো মানে প্যান্ডেমিক সিচুয়েশনে অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম কখনো এডুকেশন মিডিয়ার এডুকেশন পারপাসে কিন্তু ওইভাবে তৈরি হয়নি। বরাবর অনলাইন মিডিয়াটাকে বা অনলাইন প্ল্যাটফর্মটাকে তৈরি করা হয়েছিল মিটিং পারপাসে। সুতরাং সেটা এডুকেশনাল পারপাসে ইউজ করতে গেলে অনেক তার লিমিটেশন আছে। আমরা নিরন্তর গবেষণা করে যাচ্ছি এবং চেষ্টা করছি কত তাড়াতাড়ি কিছু অ্যাপ্লিকেশন ডেভেলপ করা, যাতে এই লিমিটেশনগুলো তাড়াতে পারি। আমরা অলরেডি একটা ফ্রি ওপেন সোর্স আমরা একটা অনলাইন মিডিয়া তৈরি করেছি, মিটিং প্ল্যাটফর্ম তৈরি করেছি। অনেক স্কুল কলেজ আমাদের কাছে আবেদন করেছে, ইউনিভার্সিটি আবেদন করেছে, আমরা তাদের দেব। সেটা ফ্রি অফ কস্টে একাধিক ইউজার ইউজ করতে পারবে। আমরা আজকে যেটা করেছি অনলাইন টিচিং মিডিয়ামের যে লিমিটেশনটা যেটা বললাম, তার স্ক্রিনের উল্টো দিকে কে কি করছো, কতটা ইনভলভ হচ্ছে, কি থাকছে, তার একটা মনিটরিং করা, সেটা কিভাবে করব, সেই জিনিসটা আমি আজকে ফার্স্ট টপিক 1 এক্সপ্লেন করব। নেক্সট টপিক 2-তে আমরা যেটা এক্সপ্লেন করব সেটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ে চলে আসব, এবং সি ফান্ডামেন্টাল ডেটা টাইপস। ভীষণ ইম্পর্টেন্ট এই ব্যাপারটা বোঝাবো। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যে কোনো টিউটোরিয়াল বা বইতে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে ডেটা টাইপসের সম্বন্ধে প্রথমে না বোঝার আগেই প্রচুর লিখে ফেলে, ফলে তোমাদের কাছে একটা ভয় মনে হয়। আমি সিটা কিন্তু ওইভাবে শেখাবো না, সিটা মজা করে শেখাবো। দেখবে আমি একদম শেষে সি ম্যাজিক বলে একটা অপশন রেখেছি, প্রতিদিন ক্লাসে সি এর এই ম্যাজিকগুলো দেখাবো, খুব ভালো লাগবে। তা টপিক 2-তে আমরা মেনলি ডিসকাস করবো ইন্ট্রোডাকশন টু দ্য সি ফান্ডামেন্টাল ডেটা টাইপস, এবং কিছু লিমিটেড ডেটা টাইপস নিয়ে আমরা কাজ শুরু করব। কারণ যত সাকসেসিভলি আমরা যত এগোবো, যত এগিয়ে যাব, তত ডেটা টাইপস নতুন নতুন শিখবো এবং তার অ্যাপ্লিকেশনগুলো আমরা করব। এখনই তোমাকে অ্যারে পয়েন্টার স্ট্রাকচার নিয়ে বললে তোমরা ভয় পেয়ে যাবে, জানোই না এটা। সুতরাং যেইটুকু নিয়ে কাজ করা, ডেটা টাইপসে যে কটা নিয়ে কাজ করা, প্রচুর ডেটা টাইপস আছে, তার মধ্যে যে কটা নিয়ে কাজ করতে পারবো, কাজ করব, সেইগুলো আজকে দেখাবো। টপিক 3, প্রোগ্রামিং করব ডেটা টাইপে, এবং দুরকমভাবে প্রোগ্রামিং করবো। একটা rlab আমাদের যে কম্পাইলার অনলাইন প্রোগ্রামিং, এবং আরেকটা অফলাইন, অর্থাৎ আমাদের টিসি যে কম্পাইলার, সেই কম্পাইলারের মধ্যে আমরা প্রোগ্রাম করব। এবং তারপর হচ্ছে নেক্সট কোর্স অফ অ্যাকশন আমাদের কি হবে সেইটা আমরা এক্সপ্লেন করব। যেহেতু ক্লাসটা বাইলিঙ্গুয়াল, আমি ইংলিশে একটু বলে দিই। Today you know that this is the 3rd class of our coding for everyone programming language. So actually we are really happy to see that the huge number of students actually get the support from us, and they actually shows their interest. So we are really happy, and therefore we actually introduce new topic, new agenda, so that it should be become attractive to all. So what today we want to explain, first of all we actually implement or introduce one online evaluation system, because you know the what type of actually online system that we are quite familiar, like the Zoom, Microsoft Teams or WebEx, etc. and etc. A lot of online platforms are there. They are typically designed only for the meeting purpose, not for the educational purpose. So there are a lot of limitations are there. For example, what are you doing in on the other side of our screen, I am not able to know. So what, because whenever I give some explanation, whenever I give some actually idea about the new concept, I have to just concentrate, or I have to know what you learn from me. So therefore what we actually develop one evaluation system platform, so that I will explain in my first topic
what's the online evaluation system, so that we can identify what's the problem that you have faced. Because in my mail, number of students actually send me some problems, what the problem they have faced. I think that it is not the proper way to send the mail to me, and through that mail I can understand what type of problem you have faced. So what we can develop an online evaluation system. We can implement on one online evaluation system, so that we can reduce or we can mitigate the limitation of the existing online teaching platform. Okay, so in topic 1, I actually explain what is the online evaluation system. Then topic 2, I actually introduce one of the important part of the C programming language, which is the C fundamental data types. You know that in C, a lot of data types are there, but it is too difficult to understand each and every data types at the initial stage of the programming. This is the main problem, because you are not quite familiar with the different aspect or different parts of the C. So gradually we will actually learn what are different types of data types. But today I will actually teach, or I will just do some topics on some few number of data types. Okay, so the fundamental data types. So I will explain what are the different types of data types in C, and in topic 2 section. In topic 3, actually I will do number of programming with the fundamental data types. 2 interfaces. First one is my online interface of the RLab compiler, and the second one is the offline, that is the Turbo C compiler. Few students actually inform me that when they actually want to run the program in the online interface of the RLab compiler, they actually face a problem. And so today I will again explain, because yes, the previous class was the first class of the programming. So I know that you will face lot of problem and you will face lot of errors. And one thing you have to remember, that whenever you face the errors, you will learn, because without error you can't learn anything. So C is the closely related with the assembly language or low level programming language. So therefore C actually gives very much error prone. C actually is known as also the C is a very much error prone language. So whenever you actually forget to give one semicolon or one character, you will get a lot of errors. So this is the first time that you actually write the program. The program length should be maximum 3 to 4 lines or 5 to 6 lines, but you get few number of errors. But whenever you write the number of when the big program consisting of the number of lines, so you will get a lot of errors. So don't actually you understand, whenever you see that there are a lot of errors, then try to understand why the C compiler gives this type of error. And whenever you understand, you will learn C very in proper way. Okay, so in topic 3, I will run, or I will execute some programs through online platform and as well as the offline platform. And then topic 4, we will just give the idea about our next course of action, what we will teach then. Okay, নাও আমরা এখন প্রথমে হচ্ছে অনলাইন ইভ্যালুয়েশন সিস্টেমটা সম্বন্ধে আমরা এন্ট্রি নিচ্ছি, আমরা দেখাচ্ছি অনলাইন ইভ্যালুয়েশন সিস্টেমটা কি। আমি ছোট করে বলে দেবো অনলাইন ইভ্যালুয়েশন সিস্টেমটা। এটা তোমাদের ভয় পাওয়ার কিছু নয়, এটা হচ্ছে তোমরা যাতে ভালো শিখতে পারো, আমি তোমাদের যাতে ভালো করে বুঝতে পারি, সেই জন্যই অনলাইন ইভ্যালুয়েশন সিস্টেমটা আমরা তৈরি করেছি। এবং এই অনলাইন সিস্টেমটা, ইভ্যালুয়েশন সিস্টেমটা আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং এইখানে আমরা ইভ্যালুয়েশন সিস্টেমে আমরা কিন্তু তোমাদের বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট দেবো, কুইজের ব্যবস্থা করব, অনলাইন টেস্টের ব্যবস্থা করব, প্রজেক্ট দেব। এর মাধ্যমে আমরা কিন্তু তোমাদের থেকে বিভিন্ন লজিক্যাল রিজনিংয়ের ব্যাপার থাকবে। এর মাধ্যমে তোমাদের কিন্তু ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের আইডিয়াটা যাতে আমরা পেতে পারি, যে কতটা শিখেছো তোমরা বা কতটা তোমরা শিখছো, সেই জিনিসটা আমরা কিন্তু এই অনলাইন ইভ্যালুয়েশন সিস্টেমের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব। এবং এই অনলাইন ইভ্যালুয়েশন সিস্টেমটার উদ্দেশ্যটা হচ্ছে, এখানে দুটো পার্ট থাকবে। দেখো আমি এখানে দেখিয়েছি যে অনলাইন ইভ্যালুয়েশন সিস্টেমের কিন্তু এখানে দুটো পার্ট রয়েছে। দুটো পার্ট কি কি? একটা হচ্ছে একদম বাঁদিকে পোর্শনটা দেখো, ইভ্যালুয়েশন সিস্টেম উইথ মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং ফিচার্স। মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং ফিচারটা হচ্ছে খুব একটা ক্যাচি ওয়ার্ড, কারণ এখনকার দিনে জানো মেশিনকে অনেক বেশি ইমপ্রুভ করানো হচ্ছে, আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা লার্নিং যে প্রসেসটা হয়, শেখার যে পদ্ধতি, শেখার পদ্ধতিটা মেনলি দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ন্যাচারাল প্রসেস অফ লার্নিং, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল প্রসেস অফ লার্নিং। ন্যাচারাল প্রসেস অফ লার্নিং যেটা আমরা নর্মালি শিখি,
জীবজন্তুরাও কিন্তু প্রচুর অঙ্ক কষে। তুমি যদি আজকে বাঘ, ভাল্লুক, হরিণ, পিঁপড়ে যাকেই দেখো তারা কিন্তু প্রচুর অঙ্ক কষে কষে এগোয়। আমাদের একটা অঙ্কের প্রোগ্রাম হয়, মানে ম্যাথামেটিক্সটা কতটা মজার এর উপর একটা প্রোগ্রাম হয়, আমাদের আর্কাইভে, ভিটিভির আর্কাইভে দেখতে পাবে, সেখানে আছে। আমরা দেখিয়েছি ম্যাথামেটিক্সটা কিন্তু নেচারের সব জায়গায় রয়েছে। গাছও ম্যাথ জানে, ম্যাথ করতে জানে, আমরাও ম্যাথ করি, শিখি। গাছকে তো কেউ শিখিয়ে দেয়নি, গাছ নিজে নিজে শিখে নিয়েছে। বা জীবজন্তুকে তো কেউ শিখিয়ে দেয়নি, সে নিজে নিজে শিখিয়ে নিয়েছে। তাহলে এটাকে বলা হয় ন্যাচারাল প্রসেস অফ লার্নিং, যেটা অটোমেটিক্যালি তারা শিখে নিচ্ছে। কিন্তু আমরা আমাদের ব্যবহারিক প্রয়োজনে, আমরা আমাদের নিজেদের উদ্দেশ্য সাধনে, আমরা কিছু কিছু ক্ষেত্রে মেশিনকে ইন্টেলিজেন্ট করার চেষ্টা করি, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং সিস্টেমটার মাধ্যমে মেশিন যাতে অটোমেটিক্যালি কিছু চিন্তাভাবনা করতে পারে, সেইটাই আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখি। এখন আমরা এই কনসেপ্টটাকেই এই ইভ্যালুয়েশন সিস্টেমে ইমপ্লিমেন্ট করেছি কিভাবে না, এখানে মেনলি দুটো উইং আছে, দেখো নীল কালি দিয়ে লেখা আছে, উইং এ অ্যান্ড উইং বি। উইং এটা কি? উইং এটা হচ্ছে, যেহেতু আমরা একটা অনলাইন টিচিং মোড, এটা অনলাইন প্ল্যাটফর্ম আমরা ইউজ করছি, তাই জন্য আমরা অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করার জন্য আমরা এখানে কি করছি না, তোমাদের অ্যাটেন্ডেন্সটা কীরকম অবস্থায় আছে, কীরকমভাবে তোমরা রয়েছে, অটোমেটিক্যালি একটা ট্র্যাকার ইনভলভ রয়েছে। অর্থাৎ তোমাকে কতটা তোমরা যুক্ত আছো, ক্লাসে কতটা অ্যাটেন্টিভলি ইনভলভ আছো, সেইটা আমরা এই অনলাইন ট্র্যাকারের মাধ্যমে আমরা রাখার চেষ্টা করেছি। প্রিভিয়াস ক্লাস অবধি আমাদের কাছে ইনফরমেশন আমরা নিতে পারবো না, কারণ আমরা তখন প্রোগ্রামটা ডেভেলপ করিনি। আজকের ক্লাস থেকে এটা ইমপ্লিমেন্ট হবে। আজকের ক্লাসে যখন আমি দেখতে পাচ্ছি অনেকেই এখানে এসছো, তাদের ডিটেলস হচ্ছে আমরা এখান থেকে অনলাইন ট্র্যাকার আমাদের সেই ইনফরমেশনটা ও তুলে আমাদের দেবে। এটা হচ্ছে প্রথম কাজ। এ কি করছে না, তোমার মনিটরিং করবে তোমার অ্যাটেন্ডেন্সটা, প্রতিজনে অ্যাটেন্ডেন্সে মনিটরিং করবে যতক্ষণ ক্লাসটা চলবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্র্যাকার একটা আমরা ইউজ করছি। এইবার কি হচ্ছে, যখন আমি ইনফরমেশনটা পেয়ে যাচ্ছি, অ্যাটেন্ডেন্স ইনফরমেশনটা পেয়ে যাচ্ছি, ইন্ডিভিজুয়াল অ্যাটেন্ডেন্স যখন আমি পেয়ে যাচ্ছি সাকসেসিভ ক্লাসগুলোর, সেটা অ্যানালিসিস করে আমি একটা প্যাটার্ন বার করব। এআই বেস একটা প্যাটার্ন বেরোবে। এই প্যাটার্নটা খুব গুরুত্বপূর্ণ। এই প্যাটার্নটা সবার ক্ষেত্রে কিন্তু সমান হবে না, বিভিন্নজন বিভিন্নভাবে। আমি বলবো না যে কি কি আর্গুমেন্ট আমরা নেব, কারণ তাহলে তোমরা সবসময় ওই ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে সিস্টেমকে, সুতরাং আমি বলবো না। কিন্তু অটোমেটিক্যালি আমরা কিছু প্যারামিটার সিলেক্ট করে নেব, যে প্যারামিটারগুলো হচ্ছে যেটা থেকে একটা প্যাটার্ন, ইন্ডিভিজুয়াল অ্যাটেন্ডেন্সের একটা প্যাটার্ন পাওয়া যায়। সেই প্যাটার্নটা পাওয়ার পর আমরা এই অ্যাটেন্ডেন্সের ওপর 3 নম্বর যে কাজটা, সেটা হচ্ছে একটা প্রোফাইল ক্রিয়েট হবে। তুমি কতটা অ্যাটেন্টিভলি শুনছো, কতটা তোমার ইনভলভমেন্ট, সেইটা আমরা প্রথম উইংয়ে আমাকে কিন্তু এটা ক্রিয়েট করবে। তাহলে উইংয়ে কি করছে, উইং এ যেটা কাজ করছে সেটা হচ্ছে মেশিন লেভেল এবং ডিপ লার্নিং পদ্ধতির মাধ্যমে কি করছে, তোমার অ্যাটেন্ডেন্স রিপোর্টটা নিচ্ছে। অ্যাটেন্ডেন্স রিপোর্টটা নিয়ে সাকসেসিভ ক্লাসগুলো, যে পরপর ক্লাসগুলো হবে, সেই ক্লাসগুলোর উপর বেস করে সে একটা প্যাটার্ন তোমার জন্য তৈরি করবে। সেই প্যাটার্নটার উপর বেস করে আমাদের একটা প্রোগ্রাম চলবে, যে প্রোগ্রাম তোমার জন্য একটা অ্যাটেন্ডেন্সের একটা স্কোর ক্রিয়েট করে দেবে। এই যে স্কোরটা ক্রিয়েট হলো, এটা কিন্তু তোমাকে সিগনিফাই করছে, তোমাকে ম্যাপিং করে দিচ্ছে যে সাপোজ তোমার স্কোর হচ্ছে এক্স, এক্স ইজ এ পজিটিভ নাম্বার, এই এক্স হচ্ছে তোমার স্কোর। এরকম এক্স 10 জন পেতে পারে, 15 জন পেতে পারে, তাহলে কিন্তু তারা একটা গ্রুপের মধ্যে থাকবে। ওয়াই, আমি যদি মনে করি যে এক্স গ্রেটার দ্যান ওয়াই, তাহলে ওয়াইও একটা গ্রুপের মধ্যে থাকবে, এবং সেখানে আমি বুঝতে পারবো যে ওয়াই প্যাটার্নটা যারা রয়েছে তারা কিন্তু অ্যাটেন্টিভলি শুনছে না, কারণ এক্স গ্রেটার দ্যান ওয়াই, এক্স এর থেকে ওয়াই এর কিন্তু ভ্যালুটা কম, স্কোরটা কম, তার মানে ওয়াই কিন্তু অ্যাটেন্টিভলি শুনছে না, এক্স কিন্তু ওয়াই এর সাপেক্ষে বেশি শুনছে। আবার জেড যদি গ্রেটার দ্যান এক্স হয়, অটোমেটিক্যালি ম্যাথামেটিক্স একটা রুল আছে ট্রানজিটিভিটি, তো অটোমেটিক্যালি জেড ওয়াই এর থেকেও বড় হবে, কারণ যেহেতু এক্স ওয়াই এর থেকে বড়। সুতরাং জেড যে, সে একদম টপ মোস্টে দাঁড়িয়ে আছে, সে কি করছে, সে কিন্তু বুঝতে পারছে যে আমরা বুঝতে পারছি জেড যে সে খুব বেশি ইনভলভ হয়েছে ক্লাসের সম্বন্ধে। এইটা হচ্ছে আমাদের প্রথম কাজটা, যেটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েটার, এই জিনিসটা ক্রিয়েট করে দেবে। এটা হচ্ছে উইং এ। নেক্সট হচ্ছে উইং বি। উইং বি কি করছে না, এখানে মেনলি যেটা করছে সেটা হচ্ছে পারফরমেন্স ট্র্যাকার। অর্থাৎ আমরা কি করব, আমরা একটা ইন্টারফেস তৈরি করে ফেলেছি, এবং সেই ইন্টারফেসটা আজকে থেকে তোমাদের প্রবলেম দেওয়া শুরু হবে। তোমরা আগামী সপ্তাহের মধ্যেই মেলে, তোমাদের যে অফিসিয়াল মেল তোমরা যেটা দিয়ে রেজিস্ট্রি করেছো, সেই মেলে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট চলে যাবে। একদম শুরুতে আছো, শুরুতে খুব বড় বড় কিছু অ্যাসাইনমেন্ট থাকবে না, ছোটোখাটো অ্যাসাইনমেন্ট থাকবে। এর ওপর স্কোর তেমন জেনারেট হবে না যতক্ষণ না সি এর কন্ডিশনাল স্টেটমেন্ট বা লুপটা না শিখছো। তাহলে তখন এটা প্রোগ্রামিংয়ের একটা জায়গায় যাওয়া যায়। ডেটা টাইপ থেকে খুব বিশাল ক্রিটিক্যাল কিছু প্রোগ্রাম দেওয়া যায় না, কিন্তু ছোটোখাটো কিছু দেওয়া যেতে পারে যেখানে তোমাদের ইনভলভমেন্টটা থাকে। তাহলে পারফরমেন্স ট্র্যাকার কি করছে,
আমরা যে অ্যাসাইনমেন্ট, আমরা যে কুইজ, আমরা যে প্রোগ্রাম দেব, আমরা হয়তো ছোট ছোট প্রজেক্ট দেব, সেইখানে কে কীরকম পারফর্ম করছে সেইটা পারফরমেন্স ট্র্যাকার কিন্তু মনিটরিং করবে, এবং কতক্ষণ ওইটা করতে গিয়ে অনলাইনে থাকছো সেটাও কিন্তু পারফরমেন্স ট্র্যাকার মনিটরিং করবে। এবং সেখানে আমরা একটা ভ্যালু, প্রিডিফাইন্ড ভ্যালু দিয়ে দেবো যে এতক্ষণ তোমরা অনলাইনে বসে কাজটা করছো। এটা হচ্ছে পারফরমেন্স ট্র্যাকার। নাম্বার 2 হচ্ছে রেসপন্স ট্র্যাকার, অর্থাৎ আমি তোমাকে প্রবলেম দিলাম, তুমি প্রবলেমটা গোয়েঙ্গচ্ছ করে রেখে দিলে, যেটা আমাদের নর্মাল ধর্ম। ও আবার শনিবারে তো ক্লাস আছে, ঠিক আছে শনিবার সকালে করব। এটা কিন্তু রেসপন্স তোমার কিন্তু অনেক কমে যাচ্ছে। তোমরা চেষ্টা করবে কে কত তাড়াতাড়ি কিভাবে কত দ্রুত সলভ করছো, সেটা কিন্তু রেসপন্স ট্র্যাকার দেখবে। অর্থাৎ প্রবলেমটা দেওয়ার পর তুমি রেখে দিয়েছো না সঙ্গে সঙ্গে করছো, সেইটা আমরা কিন্তু দেখবো। ওই জন্য দেখো আমরা একটা কথা উপরে লিখছি, রিডিফাইন দ্য অনলাইন টিচিং প্ল্যাটফর্ম। আমরা এটা তৈরি করছি, এটা যদি সাকসেসফুল হয় আমরা চেষ্টা করব অন্য জায়গায় অ্যাপ্লাই করার। কারণ এইরকমভাবে করলে আমরা কিন্তু এই লিমিটেশনগুলো তাড়াতে পারি। স্টুডেন্টের ইনভলভমেন্টটা কতটা আছে, আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে তোমাদের তফাৎ আছে। ইউনিভার্সিটি স্টুডেন্ট হচ্ছে একটা ক্লোজ সিস্টেম, আমরা সবাই সবাইকে চিনি, কে কতটা মনোযোগ দিচ্ছে কে কতটা মনোযোগ দিচ্ছে না সেটা আমরা জানি। আমরা একটা স্টুডেন্টের প্রোফাইল আমাদের যারা পড়ান তারা তাদের কাছে থাকে যে ওই ছেলেটি বেশি সিরিয়াস, ওই ছেলেটা কম সিরিয়াস। কিন্তু আজকে এই ওপেন প্ল্যাটফর্মে আমরা যেটা দেখব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে কখনোই এটা কিন্তু আমাদের কাছে ওপেন নেই। কেন ওপেন নেই? কারণ হচ্ছে আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে তোমরা কে কোথায় কি পজিশনে আছে আমরা কেউ কিছু জানি না, এটাই মজা। সুতরাং এই ওপেন সিস্টেম, এটাকে বলা হয় ওপেন সিস্টেম। এই ওপেন সিস্টেমে এই ব্যাপারটা যদি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে আমরা যদি একটা সত্যি একটা জায়গায় আসতে পারি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তাহলে আমরা একটা ভবিষ্যতে আমরা এটাকে একটা অ্যাপ্লিকেশন মোডের দিকে নিয়ে যেতে পারি। তাহলে রেসপন্স ট্র্যাকার হচ্ছে তুমি কত তাড়াতাড়ি রেসপন্স করছো সেইটা কিন্তু আমাদের বোঝাবে। এরপর তোমার উইংয়ে যে প্রোফাইলটা ক্রিয়েট করছে অ্যাটেন্ডেন্সের উপরে, যে স্কোরটা ক্রিয়েট করছে, আর তোমার পারফরমেন্স ট্র্যাকার এবং রেসপন্স ট্র্যাকার তোমাকে ইয়ে করে অ্যানালিসিস করে যে স্কোরটা ক্রিয়েট করছে সেইটা কিন্তু আমরা কি করি, সেটা হচ্ছে স্কোর ক্রিয়েট করার জন্য আমরা তৈরি করব। এই জন্য দেখা আছে, দেখো সবুজ রঙের একটা ব্যান্ড দিয়ে লেখা হয়েছে স্কোর ক্রিয়েটার। ফাইনালি ইউর পারফরমেন্স স্কোর উইল বি ক্যালকুলেটেড বেসড অন দ্য উইং এ অ্যান্ড উইং বি। তাহলে তোমার এই প্রোফাইলের এগেনস্টে এরকম একটা স্কোর কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এবং এই স্কোরটা ক্রিয়েট হয়ে গেলে আমরা কি, এই স্কোরটা কিন্তু ডাইনামিক। কিরকম ডাইনামিক বুঝে নাও। হয়তো প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস, তোমরা আজকে প্রথম ক্লাস, সাপোজ আমি বলছি 3 নম্বর ক্লাসটা আমার এই সফটওয়্যারের ক্ষেত্রে এটা প্রথম, পরের ক্লাসটা হচ্ছে দ্বিতীয়। এই দুটো ক্লাসের উপর বেস করে তোমার যে স্কোরটা ক্রিয়েট হবে সেটা তৃতীয় ক্লাসে চেঞ্জ হতেই পারে, কারণ তুমি নিজেকে মডিফাই করতেই পারো, তুমি আরও নিজেকে ইনভলভ করাতে পারো। তোমার হয়তো স্কোর প্রথমে কম থাকছে, সেটাকে আরও বেশি ইনভলভ হলে, তুমি নিজেকে আরও বেশি ইনভলভ করলে, আরও বেশি রেসপন্স করলে গুড, আরও পারফরমেন্স ভালো করলে তোমার কিন্তু স্কোর অটোমেটিক্যালি বেড়ে যাবে, স্কোর ক্রিয়েটার অটোমেটিক্যালি প্রোফাইলে বেড়ে যাবে। এইটা যখন একদম ফাইনাল আমরা যখন পরীক্ষা নেব অনলাইন, তখন কিন্তু এই স্কোরটা সারা সময়ের যে স্কোর, অর্থাৎ সারা ট্রেনিংটা মধ্যে তোমার যে স্কোর সেটা কিন্তু রিফ্লেক্ট করবে। এটা হচ্ছে আমাদের অনলাইন ইভ্যালুয়েশন সিস্টেম। আমি একটা স্কিমা দিয়ে ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। স্কিমা হচ্ছে যে কোনো একটা সফটওয়্যার কীভাবে এগোয় এবং তার এসেনশিয়াল প্যারামিটারগুলো কি সেটা বোঝানো। একদম উপরে দেখো উইং এটা বোঝানো হয়েছে। প্রথম আমরা অ্যাটেন্ডেন্স স্কোরটা আমরা নিয়ে নিচ্ছি, কে কীরকমভাবে অ্যাটেন্ড করছো, কত কী করছো, সেই অ্যাটেন্ডেন্স স্কোরটা আমরা নিয়ে নিচ্ছি। নাম্বার 2 যেটা হচ্ছে, সেটা থেকে একটা প্যাটার্ন আমরা বার করবো, অ্যাটেন্ডেন্সের উপর দাঁড়িয়ে একটা প্যাটার্ন আমরা বার করবো। যে প্যাটার্নটা আমরা কি দেখাবো, যে তুমি কতটা, এটা কিন্তু ডাইনামিক তোমার এইটা, এবং কারা রেগুলার, কারা মানে সে অর্থে ফ্রিকুয়েন্টলি আসছো, কারা একটু অকেশনালি আসছো, সেগুলো সব আমরা কিন্তু প্যাটার্নটা বার করে নেবো। সেই প্যাটার্নটার পরে এবার আমাদের এআই বেসড প্রোগ্রাম টেমপ্লেট ম্যাচিং করবে। 3rd নম্বর স্টেপ, টেমপ্লেট ম্যাচিং হয়ে যাওয়ার পর আমার কিন্তু একটা প্রোফাইল স্কোর ক্রিয়েট হবে। প্রোফাইল স্কোরটা যখন ক্রিয়েট হয়ে গেল, সেই প্রোফাইল স্কোর, এইটাই উইংয়ের প্রথম কাজ, অর্থাৎ তোমার অ্যাটেন্ডেন্স থেকে একটা প্রোফাইল স্কোর ক্রিয়েট করা। এই প্রোফাইল স্কোর, এই টোটাল কাজটা করতে গেলে তোমার দিক থেকেও কিছু সহযোগিতা আমাদের দরকার। সেটা আমি দেখো ডান পাশে লিখে দিয়েছি। তোমরা যেটা লগ ইন করবে সেটা যেন সেম আইডি দিয়েই প্রতি ক্লাসে লগ ইন করো। ক্লাসে মানে একবার এই আইডি দিয়ে করছো, পরেক্ষণে ওই আইডি দিয়ে করছো, ওরকম করবে না। তোমরা চেষ্টা না, এটা করতেই হবে, কারণ নইলে তোমার প্যাটার্ন পাল্টে যাবে। লগ ইন করবে উইথ সেম আইডি দিয়ে, লগ ইন করবে উইথ সেম মোবাইল। যদি মোবাইল দিয়ে এটা ক্লাসটা করো তাহলে সেম মোবাইল থেকে করবে উইথ সেম মোবাইল নাম্বার, কারণ এখন ডুয়াল সিম হয়ে গেছে।
একবার আমার দুটো সিমেই যদি নেট থাকে তাহলে আমি কোনো একটা লগ ইন করছি একটা সিম দিয়ে, পরের দিন আবার লগ ইন করছি আরেকটা সিম দিয়ে, করবে না। একই মোবাইল, কারণ প্রতিটা মোবাইল বা কম্পিউটার বলো তার একটা আইডেন্টিটি থাকে। তারপরে হচ্ছে তার একই নাম্বার দিয়ে তোমরা লগ ইন করবে। আর যারা ডেস্কটপ বা ল্যাপটপ বা ট্যাব দিয়ে করছো তারাও কিন্তু একই ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাব দিয়ে করবে এবং একই ব্রাউজার ইউজ করবে। অর্থাৎ আজকে ক্রোম করলাম, কালকে মজিলা করলাম, এরকম করবে না। ক্রোম করলে ক্রোম দিয়েই করো, মজিলা করলে মজিলা দিয়েই করো, একই ব্রাউজার দিয়ে এক্সিকিউট করবে কাজটা। এটা হচ্ছে তোমাদের দিক থেকে আমাদের সাহায্য দরকার। এই তিনটে কাজ, অর্থাৎ সেম লগ ইন, সেম আইডি দিয়ে তোমরা লগ ইন করবে। যদি মোবাইল দিয়ে করো তাহলে সেম মোবাইল সেম নাম্বার দিয়ে, আর যদি ডেস্কটপ বা ল্যাপটপ করো সেম ব্রাউজার এবং সেম মেশিন দিয়ে সেম লগ ইন দিয়ে ঢুকবে। এইবারে উইং বি আমরা কি করব, দেখো বাঁদিকে লিখে দিয়েছি, থ্রু অ্যাসাইনমেন্ট দিয়ে আমরা অ্যাসাইনমেন্টে তোমাকে পারফর্ম করার চেষ্টা করব, থ্রু প্রবলেম সলভিং এর দিক দিয়ে আমরা তোমাকে দেখার চেষ্টা করব, থ্রু কুইজের মাধ্যমে দেখার চেষ্টা করব, এবং আমরা তারপরে কি করব, অ্যাড করব প্রোফাইল স্কোর তোমার অ্যাটেন্ডেন্স স্কোরের সাথে করে তোমার ফাইনাল স্কোরটা জেনারেট হবে। দেখো আমি ডান দিকে ছবি দেখিয়েছি, অ্যাসাইনমেন্ট, প্রবলেম সলভিং, কুইজ, লাস্টে হচ্ছে তোমার ফাইনাল স্কোরটা হবে। এইটা করার পেছনে কারণটা হচ্ছে কি, আমাদের কাছে যদি 1000 জন স্টুডেন্ট থাকে, 1000 জনকে আমরা কিন্তু সেগ্রিগেট করতে পারি, বিভিন্ন গ্রুপে ভাগ করে নিতে পারি, যে কারা খুব কম শিখেছে, কারা, দেখো এখানে কালার কোড দিয়ে বোঝানো হয়েছে, কারা পুয়োর, কারা মিডিয়াম শিখেছে, কারা গুড। তাহলে আমরা যখন ফাইনাল কোশ্চেনটা যখন করব, তখন গুডদের জন্য যে কোশ্চেন করব নিশ্চয়ই খুব পুয়োর, তাদের জন্য সেম কোশ্চেন করবো না, এটা হচ্ছে 1 নম্বর। সেকেন্ড হচ্ছে পুয়োররা তো পুয়োর থাকতে পারে না, তাদেরকে আমরা হয়তো স্পেশাল ক্লাস দিলাম, তাদের কোথায় প্রবলেম হচ্ছে আমরা কনসেন্ট্রেট করলাম, ক্লাস শুধু নিয়ে গেলাম আর তোমরা শুনে নিলে, এইটা ঠিক পদ্ধতি নয়। আমাকে দেখতে হবে যাতে একটা আপলিফমেন্ট তোমার হয়, তোমাদের যাতে উন্নতি হয়। তাহলে যারা খুব কম শিখতেই পারো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবাই যে বিশাল বিশাল প্রোগ্রামার হয়ে গেলে, পণ্ডিত হয়ে গেলে, সে সম্ভব নয়, কিন্তু তোমাদের হয়তো কম শিখেছো, কোথায় কম শিখেছো, তাহলে আমি তো এই ইভ্যালুয়েশনের মাধ্যমে আমরা বুঝে যেতে পারবো যে কে কতটা কম শিখেছে, কত পার্সেন্টেজ কম আছে। সঙ্গে সঙ্গে আমরা দেখবো সে কি অ্যাটেন্টিভলি ক্লাসগুলো ফলো করেছে কিনা। আমার তো আগে স্কোর আছে, অর্থাৎ তোমার প্রোফাইল স্কোর তো রয়েছে, অ্যাটেন্ডেন্স প্রোফাইল স্কোর, তার থেকে আমরা দেখে নেবো যে তুমি সবকটা ক্লাসে ঠিক সময় ছিলে, তোমার প্রোফাইল স্কোর হাই, তাও তুমি কম শিখেছো। মেবি সেটা আমার একটা ব্যর্থতা হতেই পারে যেটা তুমি বুঝতে পারোনি। কারণ গুড স্টুডেন্টকে ভালো শেখানো খুব একটা মানে ভালো কাজ না, এটা হবে, গুড স্টুডেন্ট এমনি ভালো শেখে। যারা শিখতে পারছেন, যাদের পারফরমেন্স পুয়ার, তাদেরকে যদি ভালো শেখাই তাহলেই আমি আমার টিচার, তাহলেই আমি ভালো শিক্ষক। আমি কখনো ভালো স্টুডেন্টকে খুব ভালো শেখালাম, সে ভালো স্টুডেন্ট তো শিখবেই, ক্লাসে ভালো স্টুডেন্ট খুব কম সংখ্যক থাকে, যারা একটু কম বোঝে তাদের সংখ্যাটা একটু বেশি হয়, সুতরাং তাদেরকে যতটা না শেখাতে পারলে তার লাভটা কি হলো। এই জন্যই কিন্তু ইভ্যালুয়েশন, এইটা মানে এই নয় যে তোমাদের উপর একটা মাস্টারিগিরি করছি বা তোমাদের উপর একটা ছুরি ঘোরানো হচ্ছে, এটা কিন্তু তোমাদের ভালোর জন্য। এতজন স্টুডেন্টদের রয়েছে, নিয়মিত ক্লাস করছো, তার মধ্যে থেকে আমরা সেগ্রিগেট করে নেবো কে ভালো শিখেছো, কে কম শিখেছো। যাই হোক, এইটা হচ্ছে আমাদের ইভ্যালুয়েশন সিস্টেমটা, অনলাইন ইভ্যালুয়েশন সিস্টেমটা। আমি একটু ইংলিশে বলে দিই, কারণ এখানে যেহেতু এটা বাইলিঙ্গুয়াল ক্লাস। Actually, what we actually propose the online evaluation system, and this online evaluation system is mainly based on with machine learning and deep learning features. Perhaps you quite familiar with the term of the machine learning and artificial intelligence, because you know that there are two more type of intelligence process there. First one is the natural process of learning, and second one is the artificial process of learning. In normal cases, whatever the plant or different types of different animals actually learn from the nature is known as the natural process of learning. But whenever we want to do something through our computer system, we have to develop one program, or we have to give the procedure to learn the so that the computer can learn from what we want to do. So this is known as the artificial learning system or artificial process of learning. So actually what we want to develop an evaluation system, because I have already explained what's the limitation of the existing platform, that means the online platform. We actually not able to understand what you are learning. So therefore we actually develop this type of online evaluation system. It mainly consists of two types of wing A and wing B. Wing A mainly responsible for what? Mainly responsible for tracking your attendance, how much time you involved in the learning process, online learning process, what's your performance, what's your attendance. Suppose I take 16 classes, among them you actually attend maximum
3 to 4 classes, so your attendance is poor. So this wing A mainly responsible for what? Mainly responsible for identify or monitoring your attendance, and based on the attendance, it actually there is a program which is known as the AI tracker. AI tracker actually create a actually pattern for individual student, and then we match that pattern with our predefined value, and then calculate the score for the particular student. For what purpose? For their attendance purpose. Okay, so this is known as the profile creator or profile scorer for the attendance. Clear? And now wing B is mainly responsible for what? We actually develop one interface. Through this interface you can interact with us. We can give you the program, we can give you the assignment, we can give you the quiz, we can give you the reasoning test, etc and etc. A lot of options are there. So you have to appear. So what's your performance? The performance tracker is the deep learning process. So performance tracker actually analyze your tracking, analyze your performance, and it actually on the basis of that it actually give a score. And then the response tracker, suppose I give one problem to you, and you know that the 7 days is the maximum duration for solving the problem, and when you solve, when you give the response to our system, the response tracker actually identify your response, and based on your response it creates a score. Suppose if you take more or less 5 to 6 days for solving the problem, then your automatically response give you the minimum score. But when you, after getting the problem, if you solve immediately, you will get the number, maximum number. So response tracker is mainly responsible what type of response we actually we give you give to our systems. Okay, so based on the performance tracker and response tracker, it creates a score, and then we add that score with the your attendance score and calculate the final score. Okay, so this is our intention. So therefore we actually try to, because you are belongs to the open system. That means open system means I don't know who are you. You may be teacher, you may be student, you may be university student, you may be school student, I don't know. So this is known as the open system. So that open in actually what you want to develop the system. If a system is working perfectly for the open system, then we implement that system in our other systems also. Okay, so this is our intention, and this is the schematic representation of our system. First one is the wing A actually calculate the attendance score, then it calculate actually find the pattern of individual student, then match with the predefined template value and calculate the profile score. For doing that, actually we expect your cooperation from your end. What type of cooperation? First one, whenever you log in into the for attending the class, you use the same ID. Okay, first one. Second one is if you actually enter through the mobile system, so you use the same mobile with same number. Okay, and third one is the if you enter into our system through desktop or laptop or tab, you use the same browser. Suppose you use the Mozilla, or if you use the Chrome, you have to use the Chrome throughout the class. Okay, so this is the from your end we actually expect, because otherwise the whenever we create the profile, it will change. Okay, and second wing, that means wing B actually calculate the score of the what from where actually through the assignment that we will give to you, and then the problem solving, and then the quiz score, and after getting that then we calculate the final score by adding the your attendance score and along with your performance score, so that we can segregate the total number of students into poor, medium and good. Okay, so this is our intention. Actually we want to know the among the 1,000 students who actually good performer, who is the poor performer, and who is the medium performer. So in case of the poor performer, whenever we actually take the final exam, we actually before that we want to give them the few more classes, so that what's their problem we can identify. This is our intention for developing the system. Okay, এবার আমার আশা করি তোমাদের স্কিমাটা এবং অনলাইন সিস্টেম সম্বন্ধে তোমরা আইডিয়া পেয়েছো। এবার আমি আমাদের কোড পার্টের মধ্যে ঢুকছি, সি ডেটা টাইপ ফান্ডামেন্টালসের মধ্যে ঢুকছি। দেখো সি ডেটা টাইপ, এই ডেটা কথাটা হচ্ছে কি,
খুব একটা সিম্পল একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যে সিম্পল এক্সাম্পল থেকে তোমরা কিন্তু ডেটা টাইপটা সম্বন্ধে একটা কিন্তু আইডিয়া পেয়ে যাবে। দেখো আমি একটা স্ক্রিন দিয়েছি, স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, একদম লেফট পার্টটায় দেখো কি আছে না, ওখানে একটা এক্সেল শিটের একটা কন্টেন্ট রয়েছে, সেখানে আমরা কিছু নাম্বার দিয়েছি। তুমি ডান দিকে পোর্শন দুটো স্ক্রিন দেখবে না, তুমি যদি লেফট পোর্শনটাই কনসেন্ট্রেট করো, তাহলে এই লেফট পোর্শন থেকে তুমি কি দেখতে পাচ্ছ বা কি বুঝতে পারছো? কিছুই বুঝতে পারছো না। কেন বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো এখানে কিছু পজিটিভ নাম্বার রয়েছে। তোমাকে যদি বলা হয় যে তুমি এর থেকে কিছু কনক্লুশন ড্র করো, তাহলে তুমি কি বলবে? তুমি বলবে এখানে পজিটিভ নাম্বার রয়েছে, কোনো নেগেটিভ নাম্বার নেই, সব নাম্বারই 0 থেকে বড়। মিনিমাম রেঞ্জ যদি 1 হয়, ম্যাক্সিমাম রেঞ্জ আমি দেখতে পাচ্ছি যে 728 এর মধ্যে, এবং সব নাম্বার তার মধ্যে ঘোরাঘুরি করছে, এবং আমি কিছু এখান থেকে কিছু বুঝতে পারছি না। এইটা হচ্ছে মেন প্রবলেম। এটা হচ্ছে মেন প্রবলেম, যে এখানে আমার ইস্যুটা হচ্ছে কি? ইস্যুটা হচ্ছে এই যে ইনফরমেশনটা এখানে যেটা রয়েছে, সেই ইনফরমেশনটার মধ্যে আমি কি দেখতে পাচ্ছি, এই ইনফরমেশন, এই ডেটাটা থেকে আমি কিন্তু কিছুই বুঝে উঠতে পারছি না। আমি কিছু কিছু আইডিয়া পাচ্ছি যে এটা একটা নাম্বার, এটা একটা পজিটিভ নাম্বার, কেউ 0 নাম্বার নেই বা 0-র নিচে নেই, নেগেটিভ নাম্বার নেই। মিনিমাম শুরু হয়েছে 1 থেকে, আমি যদি একটা স্কেল রাখি, মিনিমাম ভ্যালু হচ্ছে 1। ওহো, আমি এটা ক্লাসে আছি, পরে ফোন করছি। মিনিমাম রেঞ্জ হচ্ছে 1, ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে আমার 728। সুতরাং এই রেঞ্জের মধ্যে আমি এখানে ঘোরাঘুরি করছি, তার বেশি কিন্তু আমি এখানে বলতে পারছি না। এইটাকেই বলা হয় ডেটা, অর্থাৎ র মেটেরিয়াল, র ফ্যাক্টস। আমি বুঝতে পারছি না কি, কিন্তু একটা কিছু বুঝে উঠতে পারছি, এটা থেকে আমি বিভিন্ন রকম জিনিস তৈরি করে নিতে পারি। র মেটেরিয়াল কেন বলা হয়? কারখানায় তোমরা দেখেছো র মেটেরিয়াল থাকে, সেই র মেটেরিয়াল ধরো লোহা থেকে দেখো কারখানায় গেলে লোহার শিট থেকে কত রকম তৈরি করে নেওয়া যেতে পারে, অর্থাৎ প্রসেস করলে সেটা একটা কিছু গিয়ে দাঁড়াচ্ছে। হয়তো আমি কোনো বাসনপত্র ইউটেন্সিলস তৈরি করছি বা গাড়ি তৈরি করছি ওই লোহার শিট দিয়েই। লোহার শিটটা হচ্ছে আমার ডেটা, র মেটেরিয়াল। ওইটাকে যখন আমি প্রসেস করে একটা কিছু তৈরি করছি, তখন সেটা হয়ে যায় ইনফরমেশন। দেখো সেকেন্ড হোপটা দেখো, সেকেন্ড স্ক্রিনটা দেখো, সেকেন্ড স্ক্রিনটায় দেখো আমি কিচ্ছু করিনি, আমি শুধু ওপরে লিখে দিয়েছি টোটাল ডিফেক্টস। টোটাল ডিফেক্টস দেখো, ওপরে দেখো লেখা আছে টোটাল ডিফেক্টস, এখানে ভালো করে দেখো টোটাল ডিফেক্টস লেখা আছে, আর প্রতিটা কলমের মাথায় ABCDE লেখা আছে। তার মানে আমি কি বুঝতে পারছি, যে এইটা কিন্তু কোনো একটা ডিফেক্টস বোঝাচ্ছে, কোনো প্রোডাক্টের ডিফেক্টস বোঝাচ্ছে। এবার দেখো ABCDE, এইটা আমি যদি এই 5টা কলম যোগ করি রোতে, তাহলে কিন্তু আমি 131 পাবো। পরেরটাও তাই দেখো, আমার কাছে কিন্তু এভাবে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। অর্থাৎ আমি বুঝতে পারছি যে ওই ডেটাটা কোনো ডিফেক্টিভ জিনিসপত্রের ডেটাই বুঝিয়েছে, এবং বাঁদিকে তার কোডগুলো দেওয়া আছে। অর্থাৎ কোড নাম্বার A436, 131 খানা ডিফেক্ট আছে। কি কি ডিফেক্ট? 37, 21, 28, 45, যেগুলোকে অ্যাড করলে আমার 131 আসে। আবার A2524 নামে যে প্রোডাক্টটা আছে, তার ডিফেক্টসের নাম্বার হচ্ছে 86। এইভাবে আমি কিন্তু টোটাল ডিফেক্টস বার করেছি কলমে, দেখো 728। আমার দ্বিতীয় কলমে টোটাল কত এরর আছে, ডিফেক্ট আছে, সেটা আমি বার করেছি 151। তাহলে সুতরাং আমি ওই ডেটাটাকে যখন প্রসেস করলাম, তখন কিন্তু আমার কাছে একটা ইনফরমেশন আসলো। অর্থাৎ ওই জন্য একদম ডান দিকে স্ক্রিনটা আমার কাছে ইনফরমেশন চলে এসছে। ডেটা আর ইনফরমেশনের মধ্যে এটাই তফাৎ। অর্থাৎ ডেটা হচ্ছে র মেটেরিয়াল বা র ফ্যাক্টস, যেটাকে আমি যখন প্রসেস করব, তখন সেটা কিন্তু একটা মিনিংফুল হয়। ডেটা ইজ নট এ মিনিংফুল, তখন আমরা একটা মিনিংফুল একটা ইনফরমেশনে আমরা পৌঁছাবো, তখনই আমরা তাকে ইনফরমেশন বলবো। অর্থাৎ ডেটাকে যখন প্রসেস করব, তখনই সেটা একটা ইনফরমেশনে কনভার্ট হবে। এইটাই হচ্ছে ডেটা এবং ইনফরমেশনের তফাৎ। ক্লিয়ার? তাহলে what is data? Data is a raw fact or raw material. For example, if we consider the left part of the screen, you see that there is a data that contain a few number of columns and rows. The columns actually contains the numbers. From that data sheet, if I tell you that you just explain, you are not able to tell what type of data is it, number one. And actually main problem is that you can only tell that this is a positive number. If I put the number in a scale, the minimum range is 1 and maximum range is 728, and there is no number belongs to 0. And so this is the fact from the data sheet. You can
give the idea, or you can get the idea. So that from data you are not able to explain more. Okay, but whenever I process the data, for example in the second part, whenever I write that the total defects at the first column, second column, so now you understand this is for product, and it only for what, only for shows the defects, number of defects. For example, if the product number is A4636, total number of defects is 131, and individual number of defects is 37, 21, 28, and 45. So whenever you add the all the numbers, then you will get the 131. Similarly, for the product number A2524, you will get the 86, and you add the 20, 24, 21, 1, and 20, you will get the 86. In this way, you can see that the total number of defects is 78, and the other columns and total number of defects of A column is 151, and so on. So whenever data is processed, then you will understand what is the content of the data sheet. So the processed data is known as the information, because without information, you are not able to understand what's the content of the sheet. So this is the basic difference between the data and information. Data is a raw material or raw facts. Whenever you process the data, you will get the information. So it will be meaningful to everyone. So this is the basic difference between data and information. নাও এবার আমরা কি দেখছি না, সি ডেটা টাইপ। প্রচুর সি ডেটা টাইপ আছে। অত ডেটা টাইপ নিয়ে এখন মাথা ঘামাতে হবে না, ভয়ও পেতে হবে না। আমরা সবকটা ডেটা টাইপ কাজও করি না, আমরা মিনিমাম যে ডেটা টাইপগুলো নিয়ে কাজ করি সেই ডেটা টাইপটা নিয়েই আমরা আলোচনা করব। তাও পড়ার কথা বলে জেনে রাখো, টার্মগুলো জেনে রাখো। ধাপে ধাপে আমরা যখন ক্লাস এগাবে আমরা আস্তে আস্তে শিখবো। প্রথম আমি দেখো যে স্কেলটা করেছি, ইয়েলো কালারের যে স্কেল আছে, সেই স্কেলের ওপর দিকে দেখো 1 2 3 4 করেছি। এই 1 2 3 4টা হচ্ছে মেনলি ডেটা টাইপটা। কি কি? বেসিক, ডিরাইভ, ইনুমেরেশন অ্যান্ড ভয়েড। সি এর যে যত ডেটা টাইপ আছে ওকে আমরা এইভাবেই ভাগ করতে পারি। মেন ভাগ বেসিক, ডিরাইভড, ইনুমেরেশন অ্যান্ড ভয়েড। ক্লিয়ার? বেসিক কি? বেসিক হচ্ছে ইন্ট, ক্যার, ফ্লোট, ডবল। আগের দিন ক্লাসে আমি ইন্ট নিয়ে একটু কথা বলেছিলাম, পূর্ণ সংখ্যার ডেটা। যেমন আমি একটু আগের স্লাইডে যে ডেটাগুলো দেখালাম সেগুলো সবই হচ্ছে ধনাত্মক সংখ্যা, পজিটিভ নাম্বার। সেইগুলো বোঝাতে গেলে তোমাকে কি করতে হবে? ইন্ট লাগাতে হবে, ইন্ট বোঝাতে হবে। এবার তুমি যদি মনে করো আমি ক্যারেক্টার নিয়ে কাজ করবো, ABCDEFGH নিয়ে কাজ করবো, তাহলে তুমি ক্যার ইউজ করবে। তুমি যদি মনে করো আমি পাই ভ্যালু, পাইটা সবাই তোমরা জানো 3.14, একটা সার্কেলের সার্কামফারেন্স বার করবো বা আমি এরিয়া বার করবো, তাহলে তোমাকে একটা পাই ভ্যালু লাগাতে হবে। এখন পাইয়ের ভ্যালুটা হচ্ছে 3.14, সেটা তো আর ইন্ট করতে পারবো না, সেক্ষেত্রে তোমাকে ফ্লোট করতে হবে। এইগুলোই আছে, ডবলও তাই। এবার ডবল হচ্ছে আরো বেশি নিয়ে তুমি যদি কাজ করতে চাও সেরকম। ডিরাইভড কি? এইগুলো খুব কঠিন কনসেপ্ট, সেগুলো ধাপে ধাপে শিখবে। যেমন হচ্ছে অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়ন। যখন সি বলেছি, সি এমন একটা জিনিস, তুমি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পয়েন্টারের অত গুরুত্ব পাবে না, সিতে যেটা পয়েন্টার নিয়ে কাজ করতে পারবে। অর্থাৎ সিতে তুমি কিন্তু মেমোরি নিয়ে ডাইরেক্ট কাজ করতে পারো। মেমোরি সেল, তোমার র্যামটাকে নিয়ে কাজ করতে পারো। তোমার র্যাম বলতে তোমার মেশিনের র্যামটাকে নিয়ে কাজ করতে পারো। ইভেন তোমার মেশিনে যে হার্ড ডিস্ক আছে তাকে নিয়েও কাজ করতে পারো। সুতরাং সি কেন এত জনপ্রিয় সেটা আমি সি ম্যাজিকে দেখাবো। সেইটা তুমি বুঝতে পারছো, সি দিয়ে সব কাজ করতে পারো, মেমোরি দিয়ে কাজ করতে পারো। সেক্ষেত্রে যখন তুমি ডেটা টাইপটা ইউজ করবে তখন তোমাকে অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়ন এইসব নিয়ে কাজ করতে হবে। এখন তো এসব নিয়ে করছো না, সুতরাং এখন ভাবতে হবে না, জেনে রাখো। ইনুমেরেশন হচ্ছে আরও একটু সফিস্টিকেটেড ডেটা টাইপ, আর ভয়েড হচ্ছে আরও। এগুলো এখন আমি কিছু বলছি না। ভয়েড হচ্ছে মানে আমি আগের দিন একটু এক্সপ্লেন করেছিলাম, ভয়েড মানে শূন্য, সেইগুলো হচ্ছে ডেটা টাইপের হচ্ছে বেসিক। আমরা কিন্তু এখন ওই বেসিক ডেটা টাইপগুলো নিয়ে আলোচনা করব। এবার পরের স্কেলটা দেখো, পরের স্কেলের নিচের দিকে দেখো, সেখানে আমি 5 6 7 8 9 ওখানে যেগুলো বুঝিয়েছি সেগুলো হচ্ছে আমি ডেটা টাইপগুলো বলেছি এবং মেমোরিতে কতটা জায়গা নেয়। অর্থাৎ তুমি যখন একটা ডেটা টাইপ ঘোষণা করছো, সঙ্গে সঙ্গে অপারেটিং সিস্টেম, আমি প্রথম দিন ক্লাসে বলেছিলাম অপারেটিং সিস্টেম কম্পাইলারের সাথে যুক্ত হয়ে কাজ করে। তাহলে অপারেটিং সিস্টেম তো সঙ্গে সঙ্গে মেমোরিতে একটা কাজ করবে। মেমোরিতে একটা মানে তোমার সাথে মানে মেমোরিকে তোমাকে তো একটা মেমোরি দেবে, নইলে রাখবে কোথায়? র্যামের তো একটা জায়গা দেবে, সেই জায়গাটা কত? তুমি যদি একটা ক্যারেক্টার ডেটা ইউজ করো তাহলে ও 1 বাইট যায়, 1 বাইট জানো, বিট জানো, 8 বিটে তোমার 1 বাইট। এবার তাহলে তোমার 1 বাইট জায়গা দিচ্ছে তোমাকে, ওই একটা বাইট তোমাকে এখানে অবশ্যই একটু পরে যখন আরও প্রোগ্রামিং শিখবে তখন দেখবে যে আমরা যদি 32 বিট প্রোগ্রামিংয়ে শিখি বা 64 বিট প্রোগ্রামিংয়ে শিখি, এগুলো একটু চেঞ্জ হয়। যাই হোক, এখন জেনে রাখো যে ক্যারেক্টারের ক্ষেত্রে আমাকে নর্মালি
তুমি যদি ক্যারেক্টার নিয়ে কাজ করো, কম্পাইলার যখন ক্যারেক্টার নিয়ে কাজ করবে, অপারেটিং সিস্টেমে যখন বলবে এই আমি কম্পাইলার, যখন অপারেটিং সিস্টেম বলবে দেখ আমি এখন একটা ক্যারেক্টার নিয়ে কাজ করব, তখন অপারেটিং সিস্টেম র্যামের থেকে মাত্র 8খানা বিট ওকে দেবে। তেমনি 1 বাইট আর কোথায় কোথায় দেয়, সাইন কেয়ার, আনসাইন কেয়ার, মানে নাম্বারটা, মানে খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে মেমোরি সেল। এইগুলো একটু পরে আরও ধাপে ধাপে বুঝবে, ছোট্ট করে বুঝে নাও যে আমরা যখন একটা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন সেই ভেরিয়েবলটা একটা লেফট মোস্ট যে এই যে বিট বললাম না 8টা বিট, সে তার মধ্যে একটা বিট ইউজ করা হয়, যেই বিটটা সেটা সাইন কিনা নেগেটিভ না পজিটিভ সেইটা বোঝানোর জন্য ইউজ করা হয়। আমি যে সবসময় পজিটিভ নাম্বার নিয়ে কাজ করবো তার তো কোনো মানে নেই, নেগেটিভ নাম্বার নিয়েও কাজ করতে পারি, তাই সেক্ষেত্রে তো একটা সাইনের ইয়ে দরকার পড়বে, মানে তোমার সাইন রাখার জন্য তো একটা জায়গা দরকার পড়বে, সেই জন্য তখন ওর থেকে একটা জায়গা ওকে দিয়ে দিতে হয়, তাকে বলা হয় সাইন ক্যার। তেমনি আমরা দেখবো সাইনের ক্ষেত্রে, ইন্টের ক্ষেত্রেও সাইন ইন্ট হয়। আমি যদি মনে করি যে সাইন বিটটা আমি নর্মাল ক্ষেত্রে ইউজ করবো, তাহলে আমার যদি পজিটিভ নাম্বার হয় তাহলে আমি সেটাকে আনসাইন করে দিতে পারি, ঠিক আছে। যাই হোক, ক্যারেক্টার আমি যখন ইউজ করবো ক্যারেক্টারের জন্য ওকে 1 বাইট জায়গায় আমাকে দেবে, অর্থাৎ 8টা বিটের বেশি আমাকে জায়গা দেবে না। তুমি যদি এবার বড় কোনো ক্যারেক্টার নিয়ে কাজ করতে চাও, ওভারফ্লো হয়ে যাবে, তোমার জায়গা পাবে না মেমোরিতে, তাহলে তখন তোমাকে কি করতে হবে, তখন ওই ডিরাইভ ডেটায় যেতে হবে, অ্যারেতে গিয়ে কাজ করতে হবে, অনেকগুলো মেমোরি সেল নিয়ে কাজ করতে হবে। আরে হয় না যে তোমরা ধরো আমরা যখন কোনো জিনিসপত্র কিনতে যাই তখন আমাকে বলে, আমাদের সবাইকে বলে আপনি এইটা কিনলে এইটা পাবেন। এবার তোমাকে বলবে, তুমি ধরো একটা সাইকেল কিনছো, দোকান থেকে সাইকেল কিনছো, সাইকেলটা কেনার সময় তোমাকে সাইকেলটা দিয়ে দিল, মিনিমাম যেটুকু দিলে তোমার চলে ফ্যাক্টরি সেটিং বলে, সেটা তোমাকে দিয়ে দিলে। এবার তুমি বললে না সাইকেলের পেছনে আমি একটা ব্যাকলাইট লাগাবো, সামনে একটা লাইট লাগাবো, তাহলে তোমাকে বেশি খরচ করতে হবে। এখানেও তাই, অর্থাৎ তুমি যখন ফ্যাক্টরি সেটিং করছো, ক্যারেক্টার নিয়ে একটা কাজ করছো, তখন 1 বাইট পেলে 8 বিট। এবার তুমি বলে না তো আমি 8 বিট নিয়ে তো কাজ করবো না, আমি অন্তত মিনিমাম 20 বিট নিয়ে কাজ করবো, তোমাকে থোড়াই দেবে। তখন তোমাকে কি করতে হবে, ডিরাইভ ডেটা নিয়ে কাজ করতে হবে, অ্যারে। আবার অ্যারেরও আবার লিমিটেশন আছে, অ্যারেও আবার বিশাল নিয়ে কাজ করতে পারবে না, এইগুলো বুঝতে হবে, ধাপে ধাপে আমি দেখাবো। তখন কি হবে, তুমি যদি জোর জবরদস্তি করে কাজ করতে চাও মেমোরি ওভারফ্লো করে যাবে, তখন তুমি ডিজায়ার্ড রেজাল্টটাই পাবে না। এটা হচ্ছে বেসিক ব্যাপারগুলো জেনে রাখো। তেমনি তাহলে আমরা ক্যারেক্টারের জন্য আমরা সবসময় 1 বাইট 8খানা বিটই পাচ্ছি। আমরা যদি শর্ট নিয়ে, আমরা এই ইন্টিজার নিয়ে যখন কাজ করব, আসল কথা এই শর্টটা আমরা খুব একটা বেশি ইউজ করি না। ওই জাভা যখন প্রোগ্রামিং আসলো তখন আমি সি এর ইভ্যালুয়েশন দেখাবো, তখন জাভা প্রোগ্রামিংয়ের সময় যখন একটা নেটওয়ার্ক প্রোগ্রামিং কনসেপ্ট চলে আসলো, তখন আমরা কিন্তু একটু শর্ট টট নিয়ে মাথা ঘামালাম। আমরা আগে কিন্তু এই ক্যারেক্টার ইন্ট আর ফ্লোট নিয়ে বেশি মাথা ঘামাতাম, ঠিক আছে। শর্টটা মনে করবে যে ইন্টিজার নিয়ে আমি যখন কাজ করছি, ইন্টিজারের মতন যখন তুমি ইন্টিজার অর্থাৎ এই সংখ্যা নিয়ে কাজ করছো, সেই সময় কিন্তু তোমাকে 2 বাইট জায়গা দেবে। দেখো 2 বাইট জায়গা কোথায় কোথায় দেবে, 6 আর 7 নম্বরটা হচ্ছে 2 বাইট জায়গার জন্য, ইন্টিজারের জন্য দেবে, সাইন ইন্টিজারের জন্য দেবে, আনসাইন ইন্টিজারের জন্য দেবে, শর্ট ইন্টের জন্য দেবে, সাইন শর্ট ইন্টের জন্য দেবে, আনসাইন শর্ট ইন্টের জন্য দেবে, শর্ট সাইন শর্টের জন্য দেবে, আনসাইন শর্টের জন্য দেবে। এগুলো হচ্ছে 2 বাইট জায়গা দেবে, অর্থাৎ 16 বিট জায়গা দেবে। এবার তুমি যদি মনে করো একটা বড় সংখ্যা নিয়ে কাজ করবো, যেটা কখন হবে বলো তো, যখন ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করবে। ধরো ফ্যাক্টোরিয়াল জানো তো, যে সবাই জানো ফ্যাক্টোরিয়াল, আর বুঝিয়ে কি করবো, কন্টিনিউয়াস গুণ হতে থাকে, কমাবো আর গুণ করবো, কমাবো আর গুণ করবো, কতক্ষণ না যতক্ষণ 1 অবধি না যায়। এই যে কমাবো গুণ করবো, কমাবো গুণ করবো করে যাচ্ছি, তার গুণফলটা তো রাখছে মেমোরিতে, ও তো জায়গাটা ক্রমশ বড় হচ্ছে। আমি ধরো ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করছি 4, 4 3 2 1 করলো, ও দেখলে সুন্দর রেজাল্ট দিল। ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট আমি এটা ইন্টিজারের মধ্যে রাখছি, এবার আমি একটা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করলাম 8, তাহলে 8 7 6 5 4 3 2 1 সব গুণ করে যখন বড় সংখ্যা হয়ে গেল, তখন তুমি দেখলে তুমি ডিজায়ার রেজাল্টটা পাচ্ছ না, মাইনাস হয়ে গেছে, গার্বেজ ভ্যালু চলে এসেছে, কারণ তোমার ইন্টিজারের জন্য যে 2 বাইট জায়গা রেখেছে, ওই 2 বাইট জায়গাটা সাফিসিয়েন্ট নয় ওই 8-এর ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেট করে রাখার জন্য। তাহলে তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে অ্যারে নিয়ে কাজ করতে হবে, আরো বড় মেমোরি সেল নিয়ে কাজ করতে হবে। তুমি বাই ডিফল্ট যেটুকু পাবে ফান্ডামেন্টাল ডেটা টাইপের, বেসিক ডেটা টাইপ, সেগুলো সবই লিমিটেশন আছে, সেগুলো সবই তোমাকে সাইজ দিচ্ছে। তুমি যদি ওই জন্য ডিরাইভ কথা বলেছে, ইউজার যদি নিজের মতন করে মেমোরি সেল নিয়ে কাজ করে, তখন তাকে আমরা তখন ডিরাইভ ডেটা টাইপে চলে যাবো, অ্যারে বা পয়েন্টারে চলে যাবো, ক্লিয়ার। সেটা হচ্ছে ইন, সাইন্ড ইন, আনসাইন্ড ইন, শর্ট ইন, সাইন শর্ট ইন, আনসাইন শর্ট ইন, এক্সেট্রা এক্সেট্রা। এইবার দেখো ইন্টিজারকে যখন আমি বাড়িয়ে দিচ্ছি বা ফ্লোট নিয়ে যখন কাজ করবো, তখন কিন্তু আরো একটু বেশি জায়গা পাবো, 4 বাইট, কারণ ফ্লোট মানেই কি, দশমিকের পর কিছু সংখ্যা রয়েছে, সুতরাং ফ্লোট নিয়ে যখন কাজ করবো তখন কিন্তু 4 বাইট হয়ে যাচ্ছে, 2 বাইটটাকে আরো বেড়ে গেল, 4 বাইটে চলে গেল, ক্লিয়ার। এইভাবে হচ্ছে ডবলের ক্ষেত্রেও আরো হচ্ছে কি, ডবলের ক্ষেত্রে আমরা 8 বাইট নিয়ে কাজ করতে পারি, লং ডবলের ক্ষেত্রে আমরা 10 বাইট নিয়ে কাজ করতে পারি। তাহলে এইভাবে আমাদের ক্রমশ যত আমরা বড় কাজ করব তত কিন্তু আমার এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ক্রমশ আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে আমরা কি পড়লাম,
Now, in C data language, you see there are different types of data types. We can segregate all the data types mainly in 4 parts. First one is a basic, second one is a derived data type, third one is a enumeration data type, and fourth one is a void. Initially, we mainly concentrate on the basic data types, which is int, char, float, and double. And derived data type, gradually, whenever we learn, when we learn the C, then we learn what is the derived data types. And enumeration is the sophisticated data types, and void also. We will explain later. And you see, on the other hand of the YOLO scale, you see that there are a number of 5, 6, 7, 8, 9, where I show that there are different types of data types and what's their by default memory allocation. For example, whenever you declare the character signed char or unsigned char, character type of variable, if you want to use the character variable, so whenever you declare the character variable, so your compiler actually, your C compiler actually requests to operating system to give the 1 byte space of your RAM. That means 8 bit. So if you you understand this 8 bit is not sufficient for the long data, long character data. So in that case, what's the problem? You will get the garbage output. So in that case, you have to use the derived data types like the array or pointer or structure union. Okay. So whenever this is the basic or the fundamental data, that whenever you use there the fundamental or basic data, there are some limitations. This is mainly for the space limitation. For the character, it use only the 1 byte. For short, signed short, unsigned short, it use the 2 bytes memory space. Whenever you use the integer variable, it gives you 2 byte memory space. For example, whenever you calculate the factorial of any number, you see that after 6 or 7, you will get the negative result. Why? Because whenever you calculate the factorial of a given number, for example, 2, 3, 4, that factorial number actually output actually stored in a integer, that integer contain maximum 16 bit space. So whenever you calculate the factorial of 10, 11, it is a large number. The output is a large. So that number, that memory cell, that means 2 bytes memory space is not sufficient for holding this huge number. So therefore, you will get the negative result. So in that case, you can solve the problem by using the derived data types. Gradually, you will learn what the array pointer structure union, enum and void. Okay, and then for long int, signed long int, unsigned long int, float, memory space is 4 byte. That means that whenever you use the floating point number, for example, if you use the value of pi 3.14, so for that, whenever you use the float variable, the your compiler actually gives 4 byte. Actually, compiler requests to operating system to give the 4 byte space. Okay, you are not able to increase the byte length. If you want to use 8 byte for the float, it's not possible. It is the basic it is the limitation of the basic data types. Okay, and in case of the double, it is memory space is 8 byte, long double it is 10 byte. So this is the overall the C data types. We mainly concentrate on int, char and float today. Okay, now in case of C, you see that there are the data types and what's the format. In previous class, I have already explained, whenever you use the integer data types, you have to use in scanf and printf %d. %d signify the integer data type. Okay, if you use the %c instead of %d, for integer data type, it shows the error message. So this is known as the syntactical information or syntax. Whenever you, if suppose you learn the grammar of the English language, so you have to understand what's the rules. Okay, like in programming language, there are the rules and specifications are there. This is known as the syntax of the programming language. So in C, what's the syntax for using the integer variable? You have to use the %d. For long int, it is a %ld. For float, it is a %f. In case of double, it is long if, character %c, and string %s. But %s, in case of string, there are a lot of limitations. So whenever you use the string is nothing but the consecutive character, number of characters. For example, I am a good boy. It is a it mainly consists of number of characters, so it is a string. But I is a character, single character. White space is a character. M consists of 2 characters, A and M. So whenever I use the multiple character consecutively, then we have to use the string, and in that case we use the either pointer or array, not the %, because the % has some limitations. Okay,
So this is the fundamental data formats of the different basic data types: integer, float, and plot and char. Today in our class we mainly concentrate on int, float, and char. Okay, তাহলে আমরা কি বললাম যে ডেটা ফরম্যাট আমি আগের দিন ক্লাসে দেখিয়েছি যে ডেটা টাইপস যেটা হয় ইন্টিজারের জন্য %d আমরা ইউজ করি, দেখেছিলাম স্ক্যান এবং প্রিন্টএফ এর ক্ষেত্রে %d মানেই চোখ বুঝে সি কম্পাইলার বুঝবে তুমি ইন্টিজার ইউজ করেছো, ফ্লোট %f মানেই ও বুঝবে ফ্লোট ইউজ করেছো, %c মানেও বুঝবে ক্যারেক্টার ইউজ করেছো। আজকে আমরা এই ডেটা টাইপস গুলো নিয়ে প্রোগ্রাম করা আমরা শিখব। এইবার আমি একটু পরের স্লাইডগুলো যাওয়ার আগে আমি ডাইরেক্ট প্রোগ্রাম লিখব, ঠিক আছে? আমি এই স্ক্রিনটা স্টপ করছি, স্ক্রিনটা স্টপ করে আমি এবার প্রোগ্রামিং ইন্টারফেসে চলে যাচ্ছি, আমার অনলাইন প্রোগ্রামিং ইন্টারফেসে যাচ্ছি। এক মিনিট, প্রোগ্রামিং ইন্টারফেসে আমি যাচ্ছি। আচ্ছা, প্রথমে এখানে দেখাচ্ছে, আগে এখানে আমি দেখাই, আমি ফাইল করে নিউ করছি। আমরা সিম্পল একটা প্রোগ্রাম দেখাই। আচ্ছা, তার আগে সবচেয়ে ভালো একটা জিনিস বলিয়ে দিই, ডকুমেন্টেশন। প্রোগ্রামিং যখন করবে তখন তোমাকে ডকুমেন্টেশন মেনটেন করতে হবে। অর্থাৎ তুমি যখন প্রোগ্রামটা লিখছো, কিভাবে লিখছো, কেন লিখছো, এটা কিন্তু তোমাকে টেক্সট এডিটার, যে টেক্সট এডিটারটা আছে সেই টেক্সট এডিটারের মধ্যে লিখে দিতে হবে, লিখে রাখতে হবে। কারণ ভবিষ্যতে তুমি যখন এই প্রোগ্রামটা ওপেন করবে তখন কিন্তু তোমাকে বুঝতে হবে যে এই প্রোগ্রামটার মধ্যে তোমার কি, মানে প্রোগ্রামের মধ্যে তুমি কিভাবে এগিয়েছো, কি অ্যাপ্রোচে এগিয়েছো। এটা কিন্তু গুড প্রোগ্রাম প্র্যাকটিস। কারণ আমরা যারা প্রোগ্রাম করি, আমার হতেই পারে তো আমার প্রোগ্রামটা অন্য কেউ দেখছে, সে বুঝতেই পারলো না আমি কিভাবে এগিয়েছি, সুতরাং আমাকে কমেন্ট লিখতে হয়। একে বলা হয় প্রোগ্রাম ডকুমেন্টেশন। প্রোগ্রাম ডকুমেন্টেশন দুরকম ভাবে করা যায়। তুমি আইদার সিঙ্গেল লাইন করতে পারো। সিঙ্গেল লাইন মানে ডকুমেন্টেশনটা একটা লাইনের মধ্যে, প্রতিটা স্টেপ একটা লাইনের মধ্যে লিখে দিচ্ছ। যখন আমরা একটা লাইনের মধ্যে ডকুমেন্টেশন করি তখন আমরা কিন্তু ডবল স্ল্যাশ দিয়ে দিই এবং সেখানে আমরা এইভাবে লিখি ডকুমেন্টেশন। দেখো ওইটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমাকে যদি মনে হয় যে মাল্টিপল লাইনে আমার ডকুমেন্টেশনটা হবে, তাহলে আমরা কি দেখবো, স্ল্যাশ দিয়ে একটা স্টার দেবো, স্টার দিয়ে বলবো these are the multiple documentations. Suppose পরের লাইনে চলে গেলাম, ফার্স্ট I include stdio.h header file. দেখো আমি আর যদি কিছু না লিখতে চাই তাহলে আমি এখানে স্টার দিয়ে আবার ক্লোজ করে দিলাম। অর্থাৎ তোমার এখানে ডকুমেন্টেশনটা হচ্ছে দুরকম ভাবে হতে পারে। যদি সিঙ্গেল লাইন ডকুমেন্টেশন হয় তাহলে ডবল স্ল্যাশ লিখবে, মাল্টিপল লাইন ডকুমেন্টেশন হলে স্ল্যাশ স্টার দেবে, শেষ করে যখন স্টার স্ল্যাশ দিয়ে শেষ করবে। এটা কিন্তু গুড প্রোগ্রামিং প্র্যাকটিস। তোমাদের সবসময় বলবো তোমরা এই পদ্ধতিটা মেনটেন করে চলবে। এবার আমি এখানে হেডার ফাইলটা দেখো এখানে আবার অ্যাক্টিভ হয়ে গেল। আমি এখানে কিন্তু হেডার ফাইলটা লোড করছি, stdio.h আমি হেডার ফাইলটা লোড করলাম। এবার আমি কি করছি, তুমি যে কোনো জায়গায় তুমি কিন্তু কি করতে পারো, ডকুমেন্টেশন করতে পারো। যেমন আমি এখানে ডকুমেন্টেশন করতেই পারি, যে সাপোজ আমি এখানে একটা ডকুমেন্টেশন করলাম। আগে আমি নিয়ে নিই, ডকুমেন্টেশন করে নিই। ধরো আমি প্রথমে ইন্টিজার নিয়ে কাজ করতে চাইছি, ইন্ট এ। আমি তাহলে কি করলাম, এখানে একটা সিঙ্গেল লাইন ডকুমেন্টেশন লিখছি, টেক ইন্টিজার ভ্যারিয়েবল, ইন্ট ভ্যারিয়েবল, সিঙ্গেল লাইন ডকুমেন্টেশন। এবার আমি কি করছি, তার মানে আমি ভবিষ্যতে যখন দেখবো আমি বললাম ও এইভাবে আমি এগিয়েছিলাম, একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিয়েছি। সবসময় মনে করবে না প্রোগ্রাম তোমার 4 লাইন বা 5 লাইন হবে। আমরা যখন প্রোগ্রাম লিখি একটা প্রোগ্রাম 300, 400, 500, 900, 1000, 1200 লাইনের প্রোগ্রাম হয়ে যায়। সুতরাং সেখানে প্রোগ্রামে যখন এরর থাকে তখন তাকে বলা হয় বাগ। এই বাগটাকে তাড়ানোটা খুব গুরুত্বপূর্ণ, যাকে বলা হয় ডিবাগ, বাগ বিইউজি, যেটা ডিবাগিং বলা হয়। প্রোগ্রামে এই ডিবাগিং করতে গেলে ডকুমেন্টেশনটা এবং ইন্টেনশনটা মেনটেন করা খুব দরকার। যেমন দেখো আমি এখানে ইন্টেনশনটা মেনটেন করতে গেলে কি করব, ব্র্যাকেটটা যেখানে শুরু হয়েছে তার ঠিক পরে আমি রাখছি, কারণ ব্র্যাকেটটা যদি একটা ব্লক হয় ব্র্যাকেটের ঠিক তলায় রাখবো না, ব্র্যাকেটের ভেতরে রাখছি, তাহলে এটা দেখতে সুবিধা হবে। তাহলে দেখো এবার আমি কি করছি, দেখো ঠিক ও আমার এটা ইন্টেলিজেন্ট টেক্সট এডিটর, দেখো পরের ঠিক লাইনেও চলে এসছে, ওই লাইন থেকেই ও শুরু করলো, ওই কলাম থেকেও শুরু করলো। এবার আমি
ইনপুটটা নিচ্ছি ইউজারের থেকে প্রিন্টএফ, আমি প্রিন্টএফ করে আমি এখানে দিচ্ছি এন্টার ভ্যালু অফ এ, আমার এখানে শেষ হলো, এটা দিয়ে শেষ করেছি, শেষ করে আমি শেষ করলাম, সেমিকলন দিলাম, মানে আমি ভ্যালুটা নিলাম। আমি এখানে ছোট্ট করে একটা ডকুমেন্টেশন করে দিতে পারি, টেক ইনপুট ফ্রম ইউজার, ক্লিয়ার, নিলাম। এবার আমাকে কি করতে হবে, আমি তো ইউজার এই এন্টার ভ্যালু অফ এ, এটা তো স্ক্রিনে চলে আসলো। এবার ভ্যালুটা তো নেব, ভ্যালুটা তো আমি ইউজার থেকে নেব, তাহলে ভ্যালুটা তো ইউজার টাইপ করবে। এই ভ্যালুটাকে ইউজার যখন টাইপ করছে সেটা স্ক্রিন থেকে আমার মেমোরি সেলে যেতে হবে। এই যে ইন্ট এ বলেছি, এই ইন্ট এ অ্যাকচুয়ালি কি করছে, ইন্ট এ এখানে মেনলি যে কাজটা করছে সেটা হচ্ছে কম্পাইলার এখানে গিয়ে অপারেটিং সিস্টেমকে বলছে এই আমি একটা ইন্টিজার নিয়ে কাজ করব, সঙ্গে সঙ্গে অপারেটিং সিস্টেম কি বলছে, ঠিক আছে তোকে আমি 2 বাইট জায়গা দিলাম, কারণ আগেই আমরা শিখেছি এর জন্য 2 বাইট জায়গা দেবে, তাহলে আমাকে এই 2 বাইট জায়গা দিল। এবার 2 বাইট জায়গায় আমি কি রাখবো, না ইউজার যে ইনপুটটা দেবে সেই ইনপুটটা ঢোকাতে হবে, সেই জন্য আমাকে কি ফাংশন আছে, স্ক্যানএফ, আগের দিন বলেছিলাম স্ক্যানএফ। এইবার দেখো স্ক্যানএফে আমি কি করছি, স্ক্যানএফে আমি দিচ্ছি হচ্ছে %d। কেন %d দিচ্ছি, কারণ আমি এখানে ইন্টিজার ইউজ করেছি, এবং তারপরে আমি কি দিচ্ছি, কমা দিচ্ছি, করে আমি স্ক্যানএফ মানে %d বোঝালো যে আমি একটা ইন্টিজার ভেরিয়েবলের ইনপুট নিলাম, কিন্তু রাখবো কোথায়, রাখবো যেটা সেটা হচ্ছে এই অ্যাম্পারস্যান্ড সাইনটা দেবো। অ্যাম্পারস্যান্ড মানে অপারেটিং সিস্টেম এই ইন্টিজারের জন্য মেমোরি সেল যে দিয়েছে সেই মেমোরি সেলের অ্যাড্রেসের এগেনস্টে আমি রাখবো। ক্লিয়ার হলো? অর্থাৎ আমার এখানে একটা ইন্টিজার ভেরিয়েবল আছে এ, আমি যখন অপারেটিং সিস্টেমকে বলেছি আমাকে এ দাও, মানে আমাকে একটা ইন্টিজার দাও, ও আমাকে 2 বাইট জায়গা দিয়েছে, সেই 2 বাইট জায়গাটা কোথায় রয়েছে, না অপারেটিং সিস্টেমের জায়গার মধ্যে রয়েছে। অপারেটিং সিস্টেম আমাকে একটা মেমোরি সেল দিয়ে দিয়েছে, অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, আমি সেই অ্যাড্রেস জানি না, তাহলে আমার কম্পাইলারও জানে না। তাহলে এখানে আমি কি করছি, ইউজার যখন ইনপুটটা দিল সেই ইনপুটটা ওই পার্টিকুলার মেমোরি সেলে গিয়ে ঢুকতে হবে, ওই মেমোরি সেলে এগেনস্ট অ্যাড্রেস রয়েছে, তাই জন্য স্ক্যানএফ ফাংশনটা এই কাজটা করছে। স্ক্যানএফে দেখো দুটো আর্গুমেন্ট যায়, %d ফর ইন্টিজারের জন্য, এবং ওই ইন্টিজারের জন্য যে মেমোরি সেলটা আছে সেই জন্য অ্যাড্রেস অপারেটর ইউজ করছে। কোন অ্যাড্রেস, এর জন্য যে অ্যাড্রেস রাখা হয়েছে ওর জন্য অ্যাড্রেস অফ এ। এবার তোমার যদি ইন্টিজার বি থাকতো তাহলে তুমি লিখতে অ্যাড্রেস অফ বি, ঠিক আছে, তাহলে বি এর অ্যাড্রেসের মধ্যে কি ঢুকতো, খুব সহজ জিনিস, ব্যাপারটা বুঝলেই হলো। স্ক্যানএফ, এই যে প্রিন্টএফ এবং স্ক্যানএফের এই কাজপত্র, তার যে ইনস্ট্রাকশন সেগুলো কোথায় রাখা আছে, না stdio.h হেডার ফাইলটার মধ্যে রাখা আছে। ক্লিয়ার? এইবার আমি ইনপুটটা নিলাম, এইবার আমি কি করব, ইউজার যে ইনপুটটা দিয়েছে সেই ইনপুটটা এবার আমি স্ক্রিনে শো করাবো। তাহলে কি করছি, প্রিন্টএফ, আবার প্রিন্টএফ লিখলাম। এবার এখানে একটা ঝামেলা হবে কি, গায়ে গায়ে যাতে প্রিন্ট না হয় এই জন্য আমি একটা নেক্সট লাইন ক্যারেক্টার নিলাম। নেক্সট লাইন ক্যারেক্টারটা মানে /n, কারণ এই প্রথম তো স্ক্রিনে থাকবে এন্টার দ্য ভ্যালু অফ এ, তুমি যদি এই /nটা না দাও ওর গায়ে গায়ে এবার প্রিন্ট হবে পরের প্রিন্টএফ স্টেটমেন্টটা, ওই জন্য আমি /n দিলাম, মানে নেক্সট লাইন ক্যারেক্টার। এই যে আমরা এন্টার মানি না, এন্টারের ক্ষেত্রে কিন্তু /nটাই পড়ে। খুব মজার জিনিস যে ওয়ার্ডে যে আমরা টাইপ করি একটা করে এন্টার মারছি, একটা এন্টার মানে কি, এন্টারটা বোঝার জন্য ও একটা /n ইউজ করে, নেক্সট লাইন ক্যারেক্টার ইউজ করে, এই /nটা সেইটাই। /n আমি কি দিচ্ছি, এবার মেসেজটা প্রিন্ট করছি, দ্য ভ্যালু অফ এ ইজ। এইবার দেখো এখানে একটা কায়দা করো, ভ্যালু অফ এ ইজ, এটা তো মেসেজটা প্রিন্ট হলো, এবার ভ্যালুটা তো শো করতে হবে। কোন ভ্যালু শো করবো, না ওই ইন্টিজারটা শো করবো, আবার সেই %d নিয়ে আসলাম, তার মানে ও বুঝলো যে একটা ইন্টিজারের ভ্যালু শো হবে। কোন ইন্টিজারের ভ্যালু, আমি পরক্ষণই দিয়ে দিলাম এ ইন্টিজারের ভ্যালু, করে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, করে এবার আমি শেষ করে দিচ্ছি। আর তো আমার কোনো কাজ নেই, কাজ না থাকার জন্য আমি এবার দেখো ইন্টারন্যাশনাল মেনটেন করার জন্য দেখো ঠিক ওই ব্র্যাকেটের তলায় আমার শেষ হলো, ওই ব্র্যাকেটটা আমার কিন্তু শেষ হলো। দেখো একটা সুন্দর ইন্টারন্যাশনাল একটা ব্লক তৈরি হলো। এবার আমি এখানে একটা কমেন্ট লিখে দিই যে এটা প্রিন্ট করলাম, যে এখানে এটা প্রিন্ট করলাম, যে এটা কমেন্ট লিখে দিই, প্রিন্ট দ্য ভ্যালু। ঠিক আছে, তাহলে আমি নিশ্চয়ই ক্লিয়ার হলো, আমি একটা ইউজার থেকে ইন্টিজার একটা ভ্যালু নিলাম, আমি একটা ইন্টিজার ভ্যালু নিলাম, সেই ভ্যালুটা নিয়ে আমি আবার একটা জায়গায় ভুল হয়েছে, আমি এখানটায় টিটা লিখতে ভুলে গেছি, কিবোর্ডটা মাঝে মাঝে খুব সমস্যা করে, এখানে টিটা নইলে একটা এরার খাওয়াতো। দেখে নাও, ইন্ট এ প্রিন্ট এফ স্ক্যান এফ প্রিন্ট এফ। ক্লিয়ার? এইবার হচ্ছে আমি এইখানে ব্র্যাকেট সব শেষ হয়েছে, সবকটাই এখানে শেষ হয়েছে। এইবার হচ্ছে আমি এইটা কি হলাম, ইউজার থেকে একটা ইনপুট ভ্যারিয়েবল, একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিলাম, সেটাকেই প্রিন্ট করলাম, এইটা হচ্ছে আমার কাজ। এবার আমি একটু ইংলিশে বলে দিই,
what we want to do, actually we develop one program by which we will take the input from the user and shows the output on the screen. So one the important thing that we today learn about the documentation, because whenever you write a program, you have to write what the steps that you have followed. Because in future, whenever write you the large program consisting of maximum 1,000 to 2,000 lines, so maybe there is maybe a lot of errors are there. So the error of the program is known as the bug. So whenever you rectify or remove the bug, it is known as a debug. So for debugging of a program, it is mandatory, or it is very much helpful to create the documentation, proper documentation. Otherwise, in future, whenever you see the program or anyone see your program, they are not understand what type or what steps you have followed. Okay, so documentation is a process by which you give the explanation what's the steps that you have followed. So documentation, you can do the documentation two ways. First one is the double slash. If the documentation mainly the single line documentation, then you can use the double slash. If the documentation in multiple lines, you use the slash star. Okay, and then star slash. Okay, so this is slash star means this is the open, and star slash means is the close of the documentation. Okay, so for example, the first one is single line documentation. It is the single line documentation. Therefore, I use the double slash. Whenever I the documentation is multiple line documentation, I use the slash star, then close star slash. You have to understand. And I actually request you, whenever you write the program at the initial stage, from the initial stage, you actually do, or you have to implement the documentation process in proper way. Okay. So another thing you have to maintain is the indentation. Indentation means the block structure. For example, whenever I use the void main is a single block. So the open bracket, the curly bracket, open bracket actually starts from the first column, just below the V. Okay. Then whenever I close the bracket, I use the second close curly bracket at the same column. But whenever I write something inside the block, I maintain the indentation. That means I use the second column, not the first column. So whenever you use the multiple block in your program, you have to maintain the indentation. Otherwise, what's the problem? Whenever you want to debug the program, it is difficult to identify what type of problem actually exists in your program. So this is the way you have to remember whenever I write your program. This program is a simple program where I take the input from the user. So therefore, I use the integer variable. Actually, take the integer input from the user. So I use the int a. Whenever compiler use the int character keyword, this is known as the keyword. This basic data type is known as the keyword, and a is a variable. So int is a keyword. Whenever compiler use the int, it simply send the information to the operating system, and operating system gives the compiler 2 bytes, because in previous slide we see that for the integer 2 bytes actually operating system gives the 2 bytes to the compiler. Now corresponding there is a take the int variable. This is the comment. Okay, now I give the printf message on the screen, enter the value of a, and take the input from the user. This is the documentation. And then whenever user types something, what's your duty? You have to take that input and store the value into the corresponding memory cell. So whenever you declare the int a, operating system actually gives you one memory cell, one memory address for allocation of that input variable. Okay, so each and every memory cell of the RAM has its own unique address, but even the compiler don't understand what's the actual address. Operating system actually maintain the address. So therefore, we use the address operator. This is known as the ampersand sign. Ampersand sign is known as the address operator. So the scanf function is really responsible for what? It takes the input from the user and send the input to the corresponding memory cell of that variable. Okay. So the syntax is the %d means whenever you use the %d, I have already explained. %d means for the integer, and what integer? Address of a integer. Okay, then I print the printf again with the use the next line character /n, and the value of the a is %d. That means %d automatically compiler understand, or operating system compiler understand that %d means will be a integer variable. But which integer variable? This is the a variable. Look that
In case of printf, we never use the address of a operator. Okay, only the scanf we use the address of a operator. Okay, so now I compile the program. It shows success. So very good. Now I run the program. Enter that. Look that it creates an interrupt. Now I give the input 3. Then I press the enter. Now I go to the DOS cell. DOS cell. And see the topmost of the screen, the value of A is 3. You see at the topmost of the screen, after the enter the value of A, the value of A is 3. Okay. So this is the output. So this is very simple. And now I just rectify the program and I use the character variable. Okay. So I simply modify the syntax. How? I use char A and then change the document comment here, take the char variable. Now printf, enter the value of A. Okay, sim AA, it creates a confusion. So I use the defined variable. Suppose enter the value of A, enter the value of A, and then take the input from user. Then I use, instead of %d, I use %c, because for character I use the %c character. C for character. Okay, and then address of A. Again, whenever I use the character variable, so operating system gives a specific address for that, and whenever you take the input from the user, it automatically goes to the specific address of the memory cell. Therefore, I use the address of A here %c, and whenever I use the printf, I simply change the %d to %c. Print the value. Okay. Now I compile the program. Alt C, then build all. It shows that there is no error. I run the program. Look that again, it shows the message enter the value of A. Suppose I give the character capital A, then press enter. Remember, and then I go to the DOS cell again. I see, look again at the topmost of the screen, the value of A is capital A, because I give the A from my keyboard and it shows the output A. Now I show you one magic. Look that. What type of magic? Suppose user, acha, I explain the float, then I will show the magic. Okay. I again use the float variable, then I show the magic. Okay. Suppose I use the float A, then I again change the documentation, check the float variable, then I enter the value of A, take input from the user. Again I change the scanf to %f for float. Syntax same, only you understand whenever you use the float, you use the %f. Whenever you use the character, you use the %c. Whenever you use the integer, you use the %d. Okay. Now the value of, again I change the C to F. Okay. Now again I compile. It shows the success. There is no error. So I run the program. Look that, enter the value of A. I give the value of pi 3.14, and then I press enter and go to the DOS cell and look, the value of A is 3.14. Automatically it gives number of successive zeros. Why? Because you know, for the float type of variable, it gives 4 bytes space. Only the 4 byte space, 3.14 is not sufficient. So remaining cell of the memory actually occupied by the 0. So whenever it shows the input, you get the value 3.14. But there is a process, I will explain later.
that if you want to only get the after point, if you want to get after point maximum 2 to 3 digits, you can specify, okay, in printf statement. You can do everything in C, okay. So you see that the whenever I take the floating point variable 3.14 and I get the output 3.14 by using the floating type of variable. Now I exit from the screen. Now I show the one magic. I go to the float A, okay. Suppose what type of magic I show you. Suppose the user actually forget to mention %f here. It mentioned %d instead of %f. So we know that the %d is for only for integer. A is a floating type of variable, but here I use %d instead of %f. So I think that whenever I use the floating point variable, I have to use the %f instead of %d. But the programmer actually make a mistake. Suppose programmer make a mistake, and he typed %d instead of %f. So what will be the output? Is there any error? Look that. No error. So no error means, so %d %f is equivalent. Look that. I run the program, enter the value of A. I give again the value 3.1444, suppose. And then I press enter. And then I go to the dot cell. What I will see? Look that. At the topmost part of the screen, you see the enter the value of A is 3.1444 that I gave. And what's the output? Output is 0. Look that. This is the one type of bug. Whenever you compile the program, you understand, whenever you compile the program, there is no error because you use the %d instead of %f, because A is a floating type of variable, but you want to get the use the %d for getting the integer type of variable, okay, for integer type of variable. So there is a type mismatch. But program, whenever you compile the program, it shows nothing. It shows that there is no error. But whenever you get the output, you see the output is 0. This is the bug. This is the bug in your program. So you have to understand what's the problem. Only the experienced programmer can understand. What's the problem? Problem is, during the compilation, compiler is not able to identify the problem that you already make in your program. কম্পাইলারের পক্ষে সম্ভব নয়, ও শুধু সিনট্যাক্সটা বোঝে, তুমি পার্সেন্টেজটা দাওনি বা ডি এর জায়গায় ক্যাপিটাল ডি দিয়ে দিয়েছো, ওই সবগুলো বোঝে। ও কিন্তু কখনোই বোঝে না যে তুমি ফ্লোটিং এর জায়গায় পার্সেন্টেজ এফ এর জায়গায় %d দিয়ে দিয়েছো। ও কিন্তু তোমাকে বোঝাবে না, অত ইন্টেলিজেন্ট কম্পাইলার নয়। To understand, compiler is not too intelligent that it can identify you use %d instead of %f. So you are the experienced programmer, so you have to just identify the problem that you make, okay. So if you want to get the integer value of the floating point number, that means 3.144, that number consists of mainly that the left part of the point is 3 and the right part of the point is 144. So if you want to print only the integer part, it should be 3. It should be 3. So here the programmer actually want to get the integer part of the floating point number. You understand? মানে কি, তুমি ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা যদি ভালো করে দেখো, তাহলে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে কি আছে 3.144। এই 144টা কিন্তু তার ফ্র্যাকশনাল পার্ট, তার আগে কিন্তু একটা ইন্টিজার পার্ট আছে 3। হয়তো এখানে প্রোগ্রামার ট্রাই করেছিল ওই ফ্লোটিং পয়েন্ট নাম্বার থেকে ইন্টিজার পার্টটাকে সেগ্রিগেট করার, তাই জন্য %d দিয়ে বসেছিল, কিন্তু কম্পাইলার কিন্তু সেটা করতে দেয়নি। কম্পাইলার গিভ দ্য আউটপুট 0 বিকজ কম্পাইলার এক্সিকিউট করেছে %d দিয়ে কেউ ইন্টিজার দেখতে গেছে, গিয়ে দেখেছে এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ওটা ভ্যালু শো করে দিয়েছে। তাহলে তুমি যদি এবার ইন্টিজার নিতে চাও, তাহলে তুমি কি করবে? আমি তখন এখানে ওকে বুঝিয়ে দিতে হবে কম্পাইলারকে, আই ওয়ান্ট টু গেট দ্য ইন্টিজার পার্ট অফ দ্য ফ্লোটিং পয়েন্ট নাম্বার, সো দেয়ারফর আই ইউজ দিস
int. That means compiler now understand that a is a floating point number, and from that floating point number you want to get the integer part. So you forcefully use the int portion, that means integer portion, in the printf statement. ওকে, মানে তুমি এখানে কম্পাইলারকে জোর করে বুঝিয়ে দাও যে আরে বাবা আমি ভুল করিনি, আমি ইন্টিজার পার্টটাকেই নিতে চেয়েছি, তুমি এর পার্টের মধ্যে ইন্টিজার পার্টটাকেই আমাকে দেখাও, তুমি কিন্তু বাকি পার্টগুলো আমাকে দেখাবে না। এইটাকে জন্য করার জন্য আমি ইন্টিজার পার্টটা দেখিয়ে দিয়েছি। ক্লিয়ার? এইবার যদি আমি এইটাকে কম্পাইল করি, দেখো কি দেখা, কম্পাইল যদি আমি করি, দেখো কোনো এরর দেখায়নি, ভেরি গুড। এবার আমি যদি এটাকে রান করাই, রান করার পর আমার থেকে চাইছে, আমি দিয়ে দিলাম 3.1444, এন্টার মারলাম। এইবার দেখি আমি ডস সেলে যাই, দেখো ওখানে কি দেখিয়েছে, দ্য ভ্যালু অফ এ ইজ 3, তার মানে ইন্টিজার পার্টটা ও নিয়ে নিয়েছে। এটাই ম্যাজিক, মানে ইউ ক্যান ডু এভরিথিং ইন সি। ম্যাথামেটিক্যাল অপারেশনের জন্য একটা বিগিনিং এ ফর্টান ছিল, কিন্তু সিতে মোরলেস এই যে আমরা যারা, আমি জানি না এখানে স্টুডেন্টরা কে কোন ইয়েতে আছো, আমরা যে নিউমেরিক্যাল অ্যানালিসিসে যে নিউটন র্যাপসন থেকে শুরু করে যত আমরা কাজ করি, আমরা কিন্তু সিতে কিন্তু খুব সুন্দরভাবে করতে পারি, অ্যাপ্রক্সিমেশন অফ এরর অনেক দূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। ঠিক আছে, সুতরাং দেখো আমি এখান থেকে ইন্টিজার পার্টটা কিন্তু খুব সুন্দরভাবে বার করে নিলাম, 3.1444, তার মধ্যে থেকে আমি 3 পার্টটা নিলাম। এই যে কাজটা, অর্থাৎ আমি কম্পাইলারকে ফোর্সফুলি I give the instruction to take the integer part of the floating point number. This is 3. Okay, I have to give the logic. আমাকেই লজিকটা দিতে হবে, otherwise compiler is not unable to understand what you want to do. You simply use the %d and give the variable name, and you think that I will get the integer part of the floating point number. It is not so easy. কিন্তু দেখো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু কোনো এরর দেখালো না, কিন্তু আউটপুটটা আমাকে দেখালো এরর। সুতরাং এটা হচ্ছে দিস ইজ দ্য টাস্ক অফ দ্য এক্সপিরিয়েন্স প্রোগ্রামার, তোমাকে এই জন্য লজিকটা বুঝতে হবে। তাহলে আমি এখন এই যে কাজটা করা, জোর করে আমি টাইপটাকে সেট করে দিচ্ছি, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি, একটা সুন্দর নাম দিয়েছি আমরা সিতে, একে আমরা বলি টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং করা, টাইপ কাস্টিং করা, টাইপ কাস্টিং করে দেওয়া, অর্থাৎ আমি ফ্লোটিং পয়েন্ট নাম্বার থেকে আমি টাইপ কাস্টিং করে নিলাম, অর্থাৎ আমি কি করলাম, আমি তার ফ্লোটিং পয়েন্ট থেকে ইন্টিজার নাম্বারটাকে নিয়ে নিলাম, এটাকে আমরা বলা হয় টাইপ কাস্টিং বলা হয়। আন্ডারস্ট্যান্ড? তাহলে দিস ইজ নোন এজ দ্য টাইপ কাস্টিং। হোয়েন এভার ইউ ওয়ান্ট টু সেগ্রিগেট দ্য ইন্টিজার পার্ট from the floating point number, you have to mention the integer in the bracket. This is known as the type casting. আমরা কি বললাম, এর ইন্টিজার পার্টটাকে নাও, ওই জন্য ইন্ট এ, তাই জন্য আমি % d ইউজ করেছি। এবার আমি যদি এখানে এই গন্ডগোলটা করতাম, সব কিছু নিজেরা ট্রাই করে দেখবে, ধরো আমি যদি %f করে দিতাম, %f করেছি মানে আমি ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি ওকে টাইপ কাস্টিং করে দিয়েছি ইন্টিজার এ, তাহলে দেখি কি বলে, দেখি কি বলে, কোনো এরর দেখাচ্ছে? কোনো এরর দেখাচ্ছে না, কম্পাইলারের লিমিটেশন বোঝো। এবার আমি রান করাচ্ছি, ও আমাকে জানতে চাইছে 3.1444, এন্টার মারলাম, অল্ট এফ করলাম, ডস সেলে গেলাম, কি দেখাচ্ছে দেখো, আউটপুট কি দেখাচ্ছে, দ্য ভ্যালু অফ এ ইজ 0.00000। দ্যাট মিনস সেই ভুলটাও করেছে আবার, কিন্তু আমাকে কোনো এরর দেখালো না। আমি অর্থাৎ কি করেছি, আমি ফ্লোটিং পয়েন্ট নাম্বারের জন্য %f ইউজ করেছি, কিন্তু আমি ওখানটায় করে ফেলেছি টাইপ কাস্টিং ইন্টিজার পার্ট, ফলে ওর কাছে কনফিউশন হয়ে পড়েছে, কনফিউজ, কম্পাইলার বিকাম কনফিউজ and gives the output 0.00000। ক্লিয়ার? সুতরাং দিস ইজ দ্য লিমিটেশন অফ কম্পাইলার। তুমি মনে করো না যে সি কম্পাইলার কোনো জুজু, কোনো ভয়ঙ্কর কিছু যে তোমাকে খেয়ে ফেলবে। কম্পাইলার লিমিটেশন দেখতে পাচ্ছ তো, তার মানে এইগুলো হচ্ছে লিমিটেশন, এইগুলো হচ্ছে কম্পাইলার লিমিটেশন। অ্যাকচুয়ালি বলবো না, কারণ কম্পাইলার যে সিনট্যাক্সের উপর দাঁড়িয়েছে, কানিংহাম রিচি যে কম্পাইলার যখন তৈরি করে যে সিনট্যাক্সের উপর দাঁড় করিয়েছেন, সেখানে কিন্তু এইটাই উনি বুঝিয়ে দিয়েছেন। এইবার দেখো আমি আরেকটা এক্সাম্পল দেখাই, আরেকটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে ম্যাজিক দেখায় একটা ক্যারেক্টার দিয়ে। ক্যারেক্টার এ নিলাম, এবার আমি এখান থেকে বলে দিই ক্যারেক্টার এ নিয়েছি, এটা ক্যারেক্টার এ নিয়েছি। এবার আমি কি দেখাচ্ছি, এন্টার দ্য ভ্যালু অফ এ, % d করিনি, আমি এখানে কি করছি, %c করে দিই, যেহেতু ক্যারেক্টার নিয়ে কাজ করছি। ভেরি গুড, %c অ্যাড্রেস অফ এ নিয়েছি। এইবার আমি এখানে একটা গন্ডগোল করে ফেলেছি, ধরে নাও এখানে গন্ডগোল করে ফেলেছি কি, আমি এখানে %c জায়গায় %d দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে প্রিন্ট করছি।
কি দেখাবে? এখানে কি ওই ফ্লোটের মতন গন্ডগোল করবে? এখানে কি ফ্লোটের মতন ওইসব গন্ডগোল করে 0 দেখাবে? এইটাই মজার। আমি এখানে কি করেছি, এখানে এর মধ্যে কি নিয়েছি, একটা ক্যারেক্টার নিয়েছি। প্রিন্ট যখন লাস্টে যখন প্রিন্ট করেছি তখন আমি %c জায়গায় %d করে ফেলেছি। এবার দেখি কি দেখায়। এখানে টাইপ কাস্টিং আর করছি না, এখানে টাইপ কাস্টিংটা উড়িয়ে দিই, কারণ টাইপ কাস্টিংটা তোমরা বুঝে গেছো। তাহলে এইবার আমি এখানে করছি কি, এবার আমি এটাকে চালাচ্ছি, অল্ট সি বিল্ড অল করি, দেখো কোনো এরর দেখাচ্ছে না, ম্যাজিকটা দেখবে। এবার আমি রান করাচ্ছি, রান করার যাতে ও আমার থেকে একটা ভ্যালু চাইছে, আমি আবার ক্যাপিটাল এই দিলাম, দেখি ও কি দেয়। আমি কিন্তু ক্যারেক্টার নিয়েছি, কিন্তু প্রিন্ট করছি কি %d, অর্থাৎ ইন্টিজার প্রিন্ট করছি, ক্যারেক্টারের জায়গায় ইন্টিজার প্রিন্ট করছি, দেখি ও কি প্রিন্ট দেখায়। আমি ডস সেলে যাচ্ছি, ডস সেলে গেলে আমি কি দেখতে পাবো, আমি একটা সংখ্যা দেখতে পাবো, 65 দেখতে পাবো। দেখো, এন্টার দ্য ভ্যালু অফ এ, আমি এ দিয়েছি ক্যাপিটাল এ, ও তার এগেনস্টে ভ্যালু দিয়েছে 65। আমি তো %c জায়গায় %d করেছি, তাহলে 65টা কি ঠিক আছে? আচ্ছা, আমি যদি আবার প্রোগ্রামটাকে চালাই, আমি যদি এবার বি দিই, তাহলে ক্যাপিটাল বি দিই, তাহলে ও কি দেয় দেখি। অল্ট রান করছি, এবার আমি ধরো ক্যাপিটাল বি দিচ্ছি, ও দেখি কি দেয়, ও দেবে 66। দেখে নাও, ও ভ্যালু দিয়েছে 66, দ্যাট মিনস এর পরে বি আসলো, তার মানে 66 হলো, তার মানে কোনো একটা লজিক আছে। কি লজিক? লজিকটা বুঝতে গেলে আমি আবার একটু স্লাইড শোতে চলে যাচ্ছি, দাঁড়াও, এটাকে স্টপ করি, এটাকে স্টপ করি, স্টপ করে আমি একটু শেয়ার করে দিই ইয়েটাকে, আমার স্লাইড শোটাকে। এখানে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, এখানে একটু দেখে নাও। এখানে মজার জিনিসটা কি? মজার জিনিসটা হচ্ছে কম্পাইলার বা কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। তুমি ক্যারেক্টার দিচ্ছ, ও কিন্তু ওইটাকে 0-1-ই কনভার্ট করবে। এই যে কনভার্ট করবে, এর জন্য ও কিন্তু প্রতিটা ক্যারেক্টার এগেনস্টে একটা ভ্যালু নিয়ে নেয়। ফর এক্সাম্পল, এর জন্য যেমন 60, প্রতিটা ক্যারেক্টার তুমি ফার্স্ট ব্যাকেট দিচ্ছ, সেকেন্ড ব্যাকেট দিচ্ছ, থার্ড ব্যাকেট দিচ্ছ, কমেন্টের জন্য স্ল্যাশ ইউজ করছো, স্ল্যাশ ইন ইউজ করছো, সবার জন্য একটা করে ও নিউমেরিক ভ্যালু নিয়ে নিচ্ছে। সেই নিউমেরিক ভ্যালুটা ও বাইনারি অ্যারিথমেটিকে কনভার্ট করে 0 রাখছে, 0-1-এ রেখে দিচ্ছে। ক্লিয়ার? এই যে কনভার্সন, এইটা একটা টেবিলের উপর বেস করে দাঁড়িয়ে আছে। আমি টেবিলটা দেখাবো, সেই টেবিলটাই হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অ্যাসকি কোড বলা হয়, অ্যাসকি টেবিল। এই অ্যাসকি কোডটাই হচ্ছে এই ইনফরমেশন ইন্টারচেঞ্জ করার জন্য, অর্থাৎ তুমি দিচ্ছ ক্যারেক্টার, ও ভেতরে ইন্টারনালি ও কিন্তু নিউমেরিকে রাখছে। তাই জন্য তুমি যখন ক্যাপিটাল এ দিচ্ছ, ও কিন্তু ক্যাপিটাল এ ক্যারেক্টার ভ্যালু এ রাখছে, কিন্তু তার এগেনস্টেও এটা ইন্টিজার ভ্যালু রেখে দিয়েছে 65, তার এগেনস্টেও বাইনারিতে কনভার্ট করে রেখে দিচ্ছে। ফলে তুমি যখন ওর কাছে কিন্তু এদিক ওদিক করতে পারে, ক্যারেক্টারের জন্য এদিক ওদিক করতে পারে, কিন্তু ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে তা করবে না, কারণ ফ্লোটিং পয়েন্টটা পুরোটাই সংখ্যা, পুরোটাই নাম্বার। সুতরাং ও এখানে কি করছে, তুমি যখন ক্যারেক্টার লিখছো ক্যাপিটালে, ও কিন্তু 65 রাখছে, তার এগেনস্টে বাইনারি ভ্যালুটা রেখে দিচ্ছে। ফলে তুমি যখন % দিয়ে দিচ্ছ, ওই 65টা তুলে নিয়ে এসে তোমাকে দেখিয়ে দিচ্ছে, ইন্টারচেঞ্জ করতে পারছে। এটা কিন্তু অ্যাসকি নাম্বারের উপর বেস করেই হচ্ছে। এই অ্যাসকি ইনফরমেশন ইন্টারচেঞ্জটা সারা পৃথিবীতে ইউজ করা হয়, একটা প্রপার টেবিল রয়েছে যাকে বলা হয় অ্যাসকি ভ্যালু। প্রতিটা ক্যারেক্টার এগেন্সে একটা করে অ্যাসকি ভ্যালু আছে। এ ক্যাপিটাল এর জায়গায় 65, ক্যাপিটাল বির জায়গায় 66, ক্যাপিটাল সি এর জায়গায় 67, এইভাবে গেছে। স্মল এ 97, অর্থাৎ ক্যাপিটাল এ এবং স্মল এ এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 32। ক্লিয়ার? স্মল বি 98, এইভাবে কিন্তু অ্যাসি ক্যারেক্টার রেখে দিয়েছে। এবং ওই 95 এর এগেনস্টে ও কিন্তু 97 এগেনস্টেও কিন্তু বাইনারিতে কনভার্ট করে রেখে দিয়েছে 0-1-এ। ঠিক আছে? ফলে তুমি কিন্তু এই ইনফরমেশন এক্সচেঞ্জটা ক্যারেক্টার এবং ইন্টিজারে করতে পারো, কিন্তু কোনো ইন্টিজার ফ্লোটের মধ্যে কিন্তু এভাবে করতে পারো না। সেক্ষেত্রে ও কিন্তু গার্বেজ ভ্যালু দেখাবো, কারণ এটা নাম্বার। তাহলে এটা হচ্ছে অ্যাসকি ভ্যালু। এবার অ্যাসকি টেবিলটা যদি আমরা দেখে নাও, এবার অ্যাসকি টেবিলটা ভালো করে দেখো। অ্যাসকি টেবিলে একদম ডান দিকে চলে আসো, অর্থাৎ 3rd নাম্বার কলমে। ওখানে দেখো ডেসিমেল 65 এর এগেনস্টে ও বাইনারিতে দেখিয়েছে, তার এগেনস্টে দেখো ক্যাপিটাল এ দেখিয়েছে। 66 তার এগেনস্টে দেখো বি দেখিয়েছে, তার এগেনস্টে বাইনারি ভ্যালুটা দেখিয়েছে। দেখতে পাচ্ছ এইভাবে পরপর চলছে। এইবার করে দেখো 97, এইখানে যখন 97 তুমি দেখতে পাচ্ছ, 97 এ দেখো স্মল এ, তার এগেনস্টে বাইনারি ভ্যালু রেখে দিয়েছে। অর্থাৎ এইটাকেই বলা হয় অ্যাসকি কোড। তুমি যে কিবোর্ডে যখন ক্যারেক্টারগুলো প্রেস করছো, দেখো এবার তখন তুমি ফার্স্ট ব্র্যাকেট প্রেস করো, এই দেখো 2nd নম্বর কলমে ফার্স্ট ব্র্যাকেট আছে 40-এ, 40 হচ্ছে ডেসিমেল ভ্যালু, সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তুমি যদি এবার প্রিন্ট করতে চাও, তাহলে তুমি করসপন্ডিং অ্যাসকি ভ্যালুটা প্রিন্ট করো। এইটাই তোমাদের আমি কাজ দেবো। তো যে তুমি একটা আমি বলবো এই ক্যারেক্টারটা তুমি প্রিন্ট করো, তাহলে তোমাকে কি করতে হবে, অ্যাসকি ভ্যালু দিয়ে
ব্যাপারটা নিয়ে কাজ করতে হবে। এইটাই আজকে কাজ থাকবে। আমি পরে তোমাদের অ্যানালিসিস করি, সামনের সপ্তাহের শুরুর দিকে তোমরা অ্যাসাইনমেন্টটা পেয়ে যাবে। অর্থাৎ এই অ্যাসকি ভ্যালুগুলোকে এইভাবে প্রিন্ট করতে হবে। অর্থাৎ দেখো প্রতিটা ক্ষেত্রে দেখো তুমি যোগ যে সাইনটা ইউজ করছো প্লাস, তার এগেনস্ট অ্যাসকি ভ্যালু হচ্ছে 43। ঠিক আছে, এইরকম ভাবে এই ইনফরমেশন এক্সচেঞ্জটা অ্যাসকি ভ্যালুর মাধ্যমে করা হয়, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আমরা ইউজ করি। আরেকটা জিনিস মনে রাখবে, যেটা হচ্ছে সি এর ক্ষেত্রে, সি যখন প্রথম তৈরি হলো, সি যখন প্রথম কার্নিংহাম নিচে তৈরি করলো, খুব জনপ্রিয় হয়ে গেল। সি আজকেও জনপ্রিয়, সমানভাবে জনপ্রিয়। এবং সেই জনপ্রিয়তার জন্য ইস্যুটা কি হলো, সি এর অনেকগুলো ভার্সন বেরোতে শুরু করলো, এক একজন এক একটা কম্পাইলার শুরু করে দিল তৈরি করা। তখন দেখলো, আরে সবাই দেখলো তো আরে প্রবলেম, এই কম্পাইলার একভাবে তৈরি হয়েছে, ওই কম্পাইলার একভাবে তৈরি হয়েছে, এই প্রবলেম তো খুব ডিফিকাল্ট। তাই জন্য তখন আমরা কি করলাম, এই আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট বা এনসি, তখন কি হলো, এবং আইএসও, এই দুজন মিলে বললো যে ঠিক আছে, আমরা একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিই, যে স্ট্যান্ডার্ডের মাধ্যমে সি একটা স্ট্যান্ডার্ড কম্পাইলার, একটা সি কম্পাইলার একটা ঠিক মতন তৈরি হবে। আমি এইটুকু বলার আগে একটু বলে নিই যে ইন প্রিভিয়াস এক্সাম্পল উই সি দ্যাট whenever I use the %d instead of %c, I get the numeric value. Why? Because you know that whenever I use the character, the compiler internally stored character, in case of character, compiler internally stored as a numeric number, in numeric value. This value is predefined value. For example, in case of capital A, it is 65. So automatically the compiler and operating system convert the 65 into corresponding the binary number, and so that the computer can understand what you want to say, because computer only able to understand the 0 and 1. So whatever character, any type of character you have to print, you have to take it automatically exchange into its corresponding numeric form. This actually depends on one table which is known as the American Standard Code for Information Interchange, ASCII table. So you see in my previous slide, there is a table where a lot of characters are there. For example, in case of capital A, you see the decimal value is 65 and corresponding binary value is the 01000001, which is the 8-bit value. You just consider how many bits are there. Okay, so 8-bit. So this is for the character A. For character B, it is 66. Simultaneously, you go through the table and you will see that for each and every character there is a specific ASCII value. So therefore, whenever you use %c and %d or vice versa, you can get either character value or numeric value, because it depends on the ASCII table. But in case of the floating and integer, you are not able to get the integer and floating or vice versa, because it is a number. So this is the basic difference. So in my previous example, whenever you use the %d instead of %a, you will get the wrong error or input error, okay, output error. But in case of the character, you can automatically convert %d and %c, because internally it is represented by the decimal number or binary number. And then after the C language developed, you see that a lot of compiler versions are there. So people from here and there, lot of labs actually were involving to develop the different version of the C compiler. So what's the problem? Each and every compiler has different types of syntax. So therefore, the NC, American National Standard Institute, and International Organization of Standardization, ISO, actually jointly give one standard for the C during 1983, and during 1985 and 86, the first standards for the C compiler actually developed, which is known as the C85 or C86 standard. Then during 1989, the standard actually modified, and the new standard format for the compiler, C compiler, actually developed, which is known as the NC programming, NCC programming, NCC. So whatever today we learn the NCC standard. You see, the syntax is each and every respect, all the syntax of the C compiler same. Suppose if you use the compiler from DevC, if you use the compiler from Borland C, if you use from the GCC or anything else from anywhere, what type of C compiler is there, the syntax is same, because it depends on the ANSI standard, that ANSI specification. Therefore, what type of C language we learn the NCC standard. This is specified during the time of 1989. Therefore, we see this. We say that we learn the NCC or C89 standard. Then, during C90 and during 1990 and 95, some specification, some alteration actually occurred.
but we this is the advanced level modification, so we least bother about that whenever we develop the compiler or other operating system, because you know with the help of the C programming language you can develop the operating system also. So at that time you have to understand the C90 or C95, but for that purpose, for our programming purpose, general purpose programming, you only concentrate on the C89 or NCC standard programming. Okay, so this is the specific feature of the C. The C actually depends on the ASCII as well as the NC. Okay, and now this is the C magic that I explain. I already tell you that each and every class, at the end of the class, I will give you the what's the magic of the C, the power of C, because whenever you learn the programming language, you have to understand what's the power, why we learn. Okay, look that at the left screen, you see that a lot of operating system interface are there. First one is the Windows, second one is the Ubuntu Linux, third one is the Android, and fourth one is the iOS. So you know the in world, the 4 operating system are quite common, and all the devices actually follow this type of operating system. You see that the main part of the operating system, for example, the main part of the operating system is the kernel. Kernel of the famous operating system is written in C. So you understand what's its utility, what's the power of C. So each and every part of the kernel, that means C is the compiler. C compiler is there. Compiler, you just understand the environment. C is the compiler. So C compiler directly interact with the operating system, and whereas the part of the operating system, the main part of the operating system is written by C. This is the fallacy. This is the interesting thing of C. You write the program in C, and where you execute the program, that operating system also written in C. So therefore, whenever we can do lot of tasks, all tasks with C. Okay, therefore C is a powerful language. Next, another magic, you see that database. What's the importance of database today's world? You know, database is the main part. You know, the huge amount of the trillion of data actually generate each day. So that huge amount of data actually stored in a particular structure, which is known as the database, collection of data, database. That core part of the database, for example, there are different types of database. For example, Oracle, MySQL, MySQL PostgreSQL, etc., etc. A lot of SQLs are there, but a lot of databases are there. So core part of the famous database is also written in C. Okay, and of course the graphics. You know the graphics. Whenever I play the game, there is a graphics engine. So graphics is also written in C. Embedded system, what type of IoT device you have used, for example, in your mobile, in your computer, in your laptop, in your different types of application, for example, in your washing machine, your microwave, lot of applications are there, or application of the embedded system. That embedded system also written in C. Even the automobile security, for example, the airbag control, you know that the what's the compulsory in modern car, that the airbag should be there. So when the impact, what type of impact actually occurs, and when the airbag actually open, it depends on some logics. It also written by C, in C. Okay, even the climate control system inside the car also written in C. So each and every part, you see that the embedded system, from your sound system, from your graphics system, from your Windows programming, from your operating system, from your database, everything, what you see, what type of application you see, all in C. So this is the power of C. তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে একটা ফ্যালাসি দেখো, একটা মজার জিনিস দেখো, তুমি সি প্রোগ্রাম লিখছো, অপারেটিং সিস্টেমকে সমঝে চলছো, অপারেটিং সিস্টেমকে রিকোয়েস্ট করছো, সেই অপারেটিং সিস্টেমটাই তৈরি হয়েছে সি দিয়ে। সি লিখছো, সে মাছের তেলে মাছ ভাজার মতন, সি দিয়ে লিখছো, সি প্রোগ্রামে লিখছো, আবার যাকে দিয়ে এক্সিকিউট করা হচ্ছে সে সি দিয়েই তৈরি হয়েছে। যত ধরনের অপারেটিং সিস্টেম দেখছো, উইন্ডোজ, উবুন্টু, অ্যান্ড্রয়েড, iOS, সব সি দিয়ে লেখা। আবার তুমি যে ডেটাবেসটা দেখতে পাচ্ছ, যে কত ডেটা, ট্রিলিয়ন অফ ডেটা প্রতিদিন তৈরি হচ্ছে, হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, এই যে ডেটা যে স্ট্রাকচার ফরম্যাটে রয়েছে, সেই ডেটাও কিন্তু ওরাকেল, MySQL, PostgreSQL, MariaDB, যাতে তুমি দেখো না কেন, সব ধরনের ডেটাবেসে, এই ডেটাবেসের যে কোর পার্ট, সেটাও সি দিয়ে লেখা। আবার তুমি যে ধরনের অ্যাপ্লিকেশন, তোমার মাইক্রোওয়েভ অ্যাপ্লিকেশন দেখছো, তুমি ফ্রিজে যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ, তোমার কার কন্ট্রোলের মধ্যে যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ, এয়ারব্যাগ সিকিউরিটি যে কন্ট্রোল দেখতে পাচ্ছ, ক্লাইমেট কন্ট্রোল করা গাড়ির ভেতরে, সেইটা দেখতে পাচ্ছ, যা কিছু দেখতে পাচ্ছ সব সি দিয়ে লেখা। ইভেন তুমি যে আইওটি ডিভাইসগুলো, কম্পাইলার বলছি, তোমার যে অ্যাপ্লিকেশন, যে ধরো এয়ার পিউরিফায়ার সিস্টেম থেকে শুরু করে যা কিছু সেই এমবেডের মধ্যে যা তুমি লিখছো, সেটাও সি দিয়ে লেখা। সেটাই হচ্ছে পাওয়ার, সি পাওয়ার। তাহলে আজকে আমরা অনেকক্ষণই ক্লাস হলো, এবং আমরা আজকে রাখছি, এই অবধি রাখছি।
এবং আমরা পরের দিন কি করব, তোমাদের অ্যাসাইনমেন্ট আমি দেখে নেব, ডেটা অ্যানালিসিস আজকে থেকে ট্র্যাকার শুরু হলো, তোমার আমি অ্যাসাইনমেন্ট পাঠিয়ে দেবো এবং সেই অ্যাসাইনমেন্ট তোমরা সলভ করবে এবং সলভ করে আমাকে নিশ্চয়ই জানাবে, বলাই থাকবে ওখানে। এবং সেক্ষেত্রে তোমাদের স্ক্রিনশট লাগবে এবং তোমরা সেইটা, তোমাদের একটা জিনিস আমি কয়েকজন বলেছে যে 1 মিনিট আমি একটু দেখিয়ে দিই, যেটা হচ্ছে তোমার ইয়েটা কি হলো, 1 মিনিট, আমার প্রোগ্রামিং যে ইয়েটা মানে ইন্টারফেসটা, সেই ইন্টারফেসটা চলছে না, অনেকে বলেছে মানে চালাতে পারছো না, আমি চালাই দেখাচ্ছি। আচ্ছা, আল্লাহ কি দেখা যাচ্ছে? প্রেম, ইজ ইট ভিজিবল? Yes, sir, it is visible. ওকে, ফাইন। যদি তোমাদের প্রোগ্রামে কোনো প্রবলেম হয়, এক্সিকিউশনে প্রবলেম হয়, তাহলে তোমরা কি করবে, আমাদের যে আর ল্যাবের যে এক্সারসাইজ পার্টটা আছে সেখানে গিয়ে কম্পাইলারে ক্লিক করবে। কম্পাইলারটা যখন খুলে যাবে সেখানে উপরে দেখবে রান কোড কথাটা দেওয়া আছে, এই যে রান কোড, সেই রান কোডে ক্লিক করবে। রান কোডে ক্লিক করার পর এখান থেকে একাধিক কম্পাইলার দেখতে পাবে, যার থেকে জিসিসিটাকে নিয়ে নেবে। জিসিসিটাকে নিয়ে এবার তুমি এখানে যা কিছুই লেখো না কেন সবই এক্সিকিউট করবে। এবার সরি, তুমি এখানে যদি লেখো প্রিন্টএফ, তুমি এখানে লেখো নেক্সট লাইন ক্যারেক্টার দিলে, আবার হ্যালো 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 করে দিলে, ঠিক আছে। এবার তুমি এইটা শেষ করলে, শেষ করে তুমি যদি এটাকে প্রিন্ট করো তাহলে তুমি এখানে তলায় দেখবে রান রয়েছে, রানকে ক্লিক করো, দেখো হ্যালো ওয়ার্ল্ড হলো, তার তলে হ্যালো চলে এসেছে। অর্থাৎ তুমি কি করবে, যদি তোমার ডাইরেক্ট এক্সিকিউট করবে না, প্রোগ্রাম ইন্টারফেসটা এক্সারসাইজটা খোলার পর উপরে রান কোডে যাবে, রান কোডে গিয়ে ক্লিক করবে, রান কোডে ক্লিক করে গেলে নতুন একটা উইন্ডো খুলে যাবে, সেখান থেকে জিসিসিটাকে সিলেক্ট করবে, জিসিসিটাকে সিলেক্ট করে যা খুশি প্রোগ্রাম লেখো, তাহলে সেভ অপশন আছে, সেভও করে রাখতে পারো, আর ওখানেই দেখবে রান ইট আছে F8, সেইখানে ক্লিক করবে, প্রোগ্রাম চলবে। আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। আজকে তাহলে এই অবধি থাকুক। আমি একটু কোশ্চেনগুলো দেখে নিই। Good evening, sir, and good evening. Sir, last day I missed 30 minutes of class. Oritra Dash, sir, last day I missed 30 minutes of class. Can I watch that in YouTube? Yes, of course YouTube, but it is too difficult to identify what types of video you want to get from the YouTube. Therefore, we develop one internet TV. I just give the URL of the internet TV, and you just write down the URL vtv.makoutwb.net. This is our internet TV. So you go to the internet TV. There is a engineering management technology section, from where you will go to the archive section and you will get the video lecture. Okay. Next, Dheeraj Kumar sir, I am not able to understand what you are saying. Please continue in Hindi. Or I already, this is a bilingual. You have to keep your patience, because you know both the English and Bengali language I use. So whenever I tell in Bengali, you have to keep your patience, because after the end of the Bengali session, then I will again explain in English. Sir, cyberpunk is connected with the C language. I am not able to give you idea about the cyberpunk, because this is the advanced interface. So in future I will give you the explanation. Okay, sir, when I do the programming in C language, where can I do the programming in C language? I think Ujjan Roy, it is your first class, therefore you ask this type of question. Either you go to our lab interface, rlab.makoutwb.net, where you go to the exercise part and open the compiler, and you can write the program in your mobile, in your laptop, in your tab, in your desktop. Sir, please explain how to use the rlab compiler. I have already explained. Go to the, again I type the rlab interface, https. You remember, you use the https, rlab.makoutwb.net. You go to the rlab.makoutwb.net, where you find that there is an exercise part. Click on that, you will get the open compiler option. You click the open compiler and write your program. Okay, can we study material of each class? No, it's not possible to develop the study material. My lecture is sufficient, so
repeatedly. You can learn, you can listen the lecture, learn from my lecture, also listen my lecture, go to the VTV and run the and see the video again and again. Okay, then same question, English and Hindi, English and Hindi. I am not able to speak in Hindi, but this is not possible because bilingual is sufficient, Bengali and English. Okay, সো স্যাম আইআর প্রোগ্রামে লিখেছিলাম আপনি যেমন বলেছেন, কিন্তু প্রোগ্রামটা এখন তোমার নিশ্চয়ই রান করবে। এরর বলছে ওই কারণে, কারণ তুমি রান উপরে কোডটা দেখিয়ে দিলাম, মোহনা পোদ্দার বলছো, সেক্ষেত্রে তুমি দেখে নেবে আমি যেভাবে দেখালাম। ডক্সবক্স কি ভাববে খুলবো? ডক্সবক্সটা এখনই খোলার চেষ্টা করো না, কারণ মেশিন ক্র্যাশ করতে পারে। চেষ্টা করবে আর ল্যাবেই প্রোগ্রাম চালাতে। ডক্সবক্সটা আমি তোমাদের দেখাচ্ছি, ফিউচারে আমি ডক্সবক্স কী করে ওপেন করতে হয়, একটু প্রোগ্রামিং শেখো তারপরে শেখাবো। কারণ ডক্সবক্স এখন ওপেন করতে গেলে অনেক সময় যেটা হয়, ক্র্যাশ করে যেতে পারে মেশিন, তখন সে প্রবলেম হবে। তোমরা এখন আর ল্যাবই প্রোগ্রামটা প্র্যাকটিস করবে। স্যার আমরা আপনার সাথে সাথে কোন প্ল্যাটফর্মে প্র্যাকটিস করবে একটু কাইন্ডলি বলবেন? বিহুলাল চ্যাটার্জি, আমি বললাম আর ল্যাব ইন্টারফেসটা ইউজ করবে, আর ল্যাব প্রোগ্রামিং ইন্টারফেসে যাবে, ওখানে এক্সারসাইজ পার্টে গিয়ে কাজটা করবে। ইংলিশ অনলি, ওকে স্যার আই ওয়াজ মেকিং এ প্রোগ্রাম and shows but did not run. Again same question, Choyan Kanti Rai, I explain. Okay, what is the Bengali meaning of course? অভিশাপা, কোর্স, কোর্সের আবার বেঙ্গলি মেন তুমি গুগলকে ট্রান্সলেট করে দেখে নিও, এইসব কোশ্চেন এইসব জায়গায় করো না। আচ্ছা, কুইজ প্রোগ্রাম কি শেষ হবে? কুইজ প্রোগ্রাম তোমাদের বর্ষা সাহা বলেছে কুইজ প্রোগ্রাম কি শেষে নয়, তোমাদের অ্যাসাইনমেন্টগুলো তোমাদের যখন আমরা কালেক্ট করে নেবো ইনফরমেশন, সেই কালেক্ট করার ইনফরমেশন দুটো কনজিটিভ ক্লাস আমার লাগবে, আজকে একটা ক্লাস, পরের দিন ক্লাস লাগবে, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টটা কীভাবে করতে হবে শিখিয়ে দেবো। এর মধ্যে আমি তোমাদের মেলে অ্যাসাইনমেন্ট পাঠিয়ে দেবো, তখনই প্রতিদিনই অ্যাসাইনমেন্ট থাকবে। এবং তারপরে কারণ আর টু সি শিখলে অন্তত কন্ডিশন স্টেটমেন্ট এবং লুপ শেখার পর আমি কিন্তু কুইজ এবং এইগুলো দেওয়া শুরু করবো। সো ইট ইজ ডিপ লার্নিং ফিচার্স। Deep learning features actually human-like thinking. This is a complicated part of the artificial intelligence. So it is like whenever some problem actually arise, we can understand what type of problems we try to solve. Okay, there are different types of learning process. For example, if I create some logic, for example, if I want to segregate the apple and the banana through the machinery system, so I can teach my machine in this way that whenever the machine see that the fruit is round in shape, so it automatically segregate as a apple, otherwise it segregate it to the banana. This is the rule, predefined rule I can teach my machine. So whenever I give the apple and banana, the machine automatically segregate apple and banana. But if I give apple, banana and lemon, so what's the problem? Machine creates a problem because machine actually only understand the shape. So lemon and the apple more or less round in shape, so machine is not now able to identify or segregate lemon and apple. It segregate both the lemon and apple in one group and banana in other group. So this is the limitation of the predefined group. But whenever I give some logic or incorporate some logic to the machine, that machine automatically identify what types of other parameters machine can understand or machines can take. Then machine can easily identify that lemon from apple because through the color, because apple is the red in color and lemon is the green in color. So this type of learning process is known as the deep learning process, human like thinking. Okay, this is a complicated part. So this is the part of the artificial intelligence. তাই জন্য তোমাদের ডিপ লার্নিংটা এখন অতটা বুঝতে পারো, আমি জানি না তুমি কোন ক্লাসে বা কলেজের স্টুডেন্ট, আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বললাম। বা এই যে ড্রাইভারলেস যে গাড়িগুলো হচ্ছে, this is only based on the deep learning process. Some obstacle actually come in front of the car, now machine can understand. Even তোমার যে পার্সিভারেন্স, যে মঙ্গল গ্রহে মার্সে যে পার্সিভারেন্স মুভ করছে, ইট ইজ অলসো দ্য ডিপ লার্নিং প্রসেস। ওখান থেকে ও আইডেন্টিফাই করছে কোথায় জল আছে, কোথায় কি আছে, কোথা থেকে ছবি পাঠাবো, কিভাবে আমি অ্যানালাইসিস করব। কারণ আমি ওকে বড় জোর একটা রুলস শিখিয়ে দিতে পারি, আমি কখনো মার্সের অ্যাম্বিয়েন্সটা, মার্সের এনভায়রনমেন্টটা আর্থে ক্রিয়েট করতে পারি না। So machine can identify what's the logic, and depending on that logic, machine can take the decision. So this is the process, deep learning process. Okay. Some online evaluation system মাধ্যমে কি টেস্ট হবে তোমাদের বললাম, তোমরা কতটা কি শিখছো দেওয়া ঠিক আছে। অনেক অ্যান্সারই দিলাম, অনেক রাত্রি হয়ে গেছে,
9:30 2 ঘন্টা হয়ে গেছে। আমার মনে হয় কোথায় আমি সব বলে দেবো। দেবস্মিতা ঘোষ বলেছেন স্যার কি টাস্ক দেবেন বললেন, সেটা কোথায় সব তোমাদের মেল আইডিটা রেজিস্টার যে মেল আইডিটা ওইটাই ফলো করবে। আগামী সপ্তাহে বুধবারের মধ্যে সবকিছু পেয়ে যাবে, ঠিক আছে? কারণ আমাকে ডেটা কালেকশন করে ডেটাগুলোকে আগে আমাকে একটু ঝাড়াই বাছাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সবই ওই রিলেটেড হয়েছে, আমি পরের ক্লাসে এগুলো আলোচনা করব। তোমাদের যদি আরো ইফ ইউ ওয়ান্ট টু আস্ক মোর কোশ্চেন তোমরা মেল করছো আমাকে, আমি তাও মেল আইডিটা দিয়ে দিচ্ছি, প্রীতিময় s@makoutwb.net, প্রীতিময় s@makoutwb.net, এইখানে তোমরা আমাকে পাঠিয়ে দিতে পারো। ওকে, সো আমি মনে করি যে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। তো ফলে তোমরা পরের দিন আবার আমাদের আছে সুপ্রিয় নেই, সুপ্রিয় একটা অ্যাসাইনমেন্টে ব্যস্ত, তাহলে আমরা পরের দিন আবার যেরকম যে সময় ক্লাস হয় সেই সময় আমরা আবার মিট করব, অর্থাৎ 7:30টার সময়। আজকে হচ্ছে 19 তারিখ, তার মানে নেক্সট 7 ডেজ পরে আমরা আবার নেক্সট স্যাটারডেতে আমরা 26-এ আবার 7:30-তে আবার আমরা মিট করছি। আমরা এরপর যেটা করব সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টটা নিয়ে আমরা এবার সিতে একটু ঘাটাঘাটি করবো কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি। সো ইন নেক্সট ক্লাস will be on next Saturday at 7:30, that means the 26th June. So in that class we will learn how to use the why and how we use the conditional statement in C programming language. Okay, so স্যার রয়েছেন, হ্যাঁ তুমি এবার শেষ করো। ঠিক আছে স্যার, তাহলে আমরা তাহলে শেষ করছি। তোমরা অ্যাসাইনমেন্টের দিকে নজর রাখবে, তোমাদের যে রেজিস্টার্ড মেল আইডি থেকেই সবসময় করবে, চেঞ্জ করবে না। ওই মেল আইডিতেই আমি অ্যাসাইনমেন্ট পাঠিয়ে দেবো, এবং তারপরে নেক্সট দুটো ক্লাসের পর 26 তারিখের পরের যে সপ্তাহটা হবে সেখানে আমি অনলাইন ইন্টারফেসটা দেখিয়ে দেবো, কারণ দুটো ডেটা কালেক্ট করে আমাকে মেশিনকে ট্রেন করাতে হবে। সুতরাং তার জন্য আমার দুটো সপ্তাহের ডেটা লাগবে, এই সপ্তাহের ডেটা এবং আগামী সপ্তাহের ডেটা। তারপর আমি নেক্সট সেশনে দেখিয়ে দেবো যে কীভাবে ইন্টারফেসটা ডিজাইন করে তোমরা কীভাবে কীভাবে আমরা ডিজাইন করছি, কীভাবে তোমরা কাজ করবে, এবং ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের কেস স্টাডিগুলো করে আমরা দেখাবো। ঠিক আছে, একটা লার্নিং প্রসেসটাকে যাতে আরও অ্যাট্রাকটিভ হয়, তোমরা ইনভলভ থাকবে। তাহলে আজকে স্যার শেষ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।